দাও দাও দাও। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের 47তম বিসিএস যে মডেল টেস্ট সমাধান পর্ব আজকে আমি নিয়ে হাজির হয়েছি। আমি জনাব নাসির স্যার আপনাদের সাথে থাকবো পুরো ক্লাসে। আর সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে সারা দিন সেই সকাল থেকেই যে ভারী বৃষ্টি হচ্ছে, ঢাকা শহরে বৃষ্টি হচ্ছে আর সারা বাংলাদেশে কিন্তু বৃষ্টি হচ্ছে। বিশেষ করে নোয়াখালী, হাতিয়া, পটুয়াখালী, কক্সবাজার এই নিম্ন অঞ্চল, খুলনার কিছু অঞ্চল একদম প্লাবিত হয়ে গেছে। আসলে এই জিনিসগুলো আসলে একদম করুণ যে দৃশ্য যেগুলো আমরা ফেসবুক মাধ্যমে দেখতে পাচ্ছি। আসলে আমরা সবাই কিন্তু ক্ষমতায় যাই, ক্ষমতায় গিয়ে সবাই শিল্প কলকারখানা উন্নয়নের দিকে নজর দিই, শহর উন্নয়নের দিকে নজর দিই, কখনো আমরা উপকূলীয় অঞ্চল উন্নয়নের দিকে তেমন একটা নজর দেই না। প্রত্যেকটা এলাকায় বেড়িবাঁধগুলা মানে এমন অবস্থা যে বেড়িবাঁধগুলা ভেঙে প্লাবিত হয়ে যাচ্ছে, মানুষের ঘর বাড়ি ডুবে যাচ্ছে, ফসল বিনষ্ট হচ্ছে, মানুষের পশু পাখি নষ্ট হয়ে যাচ্ছে, সম্পদের ক্ষতি হয়ে যাচ্ছে, সেদিকে আমরা নজর দেয় না। প্রতিবার যখনই এরকম বন্যা আসে তখনই কিন্তু আমাদের মিডিয়াগুলো সরব হয় এবং নেতারা আশ্বাস দেয় যদি আমি ক্ষমতায় যাই তাহলে আমি কি করব, আমি এই বেড়িবাঁধ নির্মাণ করে দেবো। তখন ওই বেড়িবাঁধের জন্য যে টাকা বরাদ্দ থাকে ওই টাকা আবার মেরে দেয়। এই যে দেখেন পটুয়াখালী মানে যে কলাপাড়া বা কুয়াকাটা অঞ্চল, সেখানে যে কত 5 কোটি টাকা ব্যয় বাঁধ নির্মাণ করলো, অথচ আজকে একদিনের ঘূর্ণিঝড়ের সেই পানিতে একদম উদ্বোধনের আগেই তলিয়ে গেল, উদ্বোধনের আগেই সেই 5 কোটি টাকা জলে চলে গেল। তো এইরকম কাজ করে লাভ কি? লোক দেখানো, বেড়িবাঁধ লোক দেখানো, বড় বড় উঁচু বাঁধ নির্মাণ করে সবকিছু লোক দেখানো, এগুলো ধান্দাবাজ। যাই হোক, এইগুলা আমার আসলে আমাদের খুবই কষ্ট দেয় যখন দেখি মানুষের গরিব অসহায় মানুষগুলো তাদের একটা প্রিয় একটা গরু ছাগল এগুলো নিয়ে ছুটে চলে, মানে অনাহারে, মানে খাবার পর্যন্ত পাওয়া যায় না। দেখলে খুবই আসলে খারাপ লাগে। কে কোন জায়গা থেকে আসলে আছেন একটু কার এলাকার কি অবস্থা একটু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনাদের এলাকার কি অবস্থা, যে বন্যা পরিস্থিতি কি অবস্থা, পানি কি অবস্থা, আপনার এলাকার একটু খবর জানান। কার কোন এলাকার কি অবস্থা একটু জানান। ঠিক আছে, কার অবস্থা কি একটু আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানান। স্যার পটুয়াখালী স্যার বাড়ি কোনা থেকে দেখছি আছে রুবেল হোসেন আছেন, আমাদের ইসরাত ইভা আছেন, নীলিমা আকন্দ আছেন। সালাম, ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে এত কেন লেট কেন? এটা তো স্বাভাবিক ব্যাপার। আর দেখেন আজকে কিন্তু বিভিন্ন জায়গায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। নালিতাবাড়ি শেরপুর থেকে আছে। দেখেন কে কোন জায়গা থেকে আছেন একটু দেখেন। আপনার এলাকার বন্যা পরিস্থিতি কি রকম, পানি উঠছে কোথায় একটু বলেন। আমার মনে হয় যে এদিকে জামালপুর শেরপুর এই অঞ্চলেও পানি ঢুকে গেছে এবং ওই অন্যদিকে নোয়াখালী হাতিয়ার এই অঞ্চলটা মনে হয় বেশি প্লাবিত হয়েছে, লক্ষ্মীপুর ফেনী অবস্থা, তারপর চাঁদপুর ওদিকে পটুয়াখালী এই অঞ্চল, নিম্ন এলাকা যেগুলো আছে, বাগেরহাট এই অঞ্চলগুলো খুবই কিন্তু বিপদসীমার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে অঞ্চলে, এবং সাতক্ষীরার কিছু অঞ্চলও কিন্তু প্লাবিত হচ্ছে। দেখেন সাতক্ষীরা থেকে আমাদের কি অবস্থা, সাতক্ষীরার অবস্থা কি রকম? চুয়াঙ্গডাঙ্গা থেকে মাহমুদ আক্তার আছি আমরা। গুড, আমরা ঝটপট একটু জয়েন করে ফেলি, কারণ ঝটপট জয়েন করলে আমরা কি করতে পারবো, আমরা আজকে কিন্তু এই যে দেখেন এখানে আমরা যে জিনিসগুলো 47তম বিসিএস এর আমাদের যে মডেল টেস্টটা হলো, এই মডেল টেস্ট গুলা যে বিসিএস পরীক্ষা মডেল টেস্ট হলো, এই বিসিএস পরীক্ষা মডেল টেস্টে কে কত পাইলেন একটু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমাদের প্রশ্নের মানগুলা কেমন হয় সেটা আজকে দেখাবো। বিশেষ করে প্রশ্নগুলো আমি সলভ করে দেখাবো আপনাদেরকে, দেখি আপনারা প্রথমে পারেন কিনা। আজকে রাতুল স্যারের ক্লাস, রাতুল স্যারের ক্লাস 31 তারিখ, আর রাতুল স্যার ইংরেজি ক্লাস 31 তারিখ, আজকে ক্লাস 31 তারিখ, আপনি মনে হয় হয়তো জানেন না। 31 তারিখে তো ট্রান্সফার করা হয়েছে। ওকে, আচ্ছা দেখেন আমি আসলে একটু ঝটফট প্রশ্নগুলো করি, কারণ অনেকগুলো প্রশ্ন তো আপনাদের প্রথমে একটু বলে দিচ্ছি যে এই পরীক্ষাগুলো কিন্তু আপনারা দিয়েছেন, যারা আমাদের বিসিএস কোর্সে ভর্তিকৃত স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু দিয়েছেন এটা। তাই দেখি আপনাদের কাছ থেকে উত্তরটা আশা করি, যারা পরীক্ষা দেন নাই তাদের কাছ থেকে উত্তরটা আমি আশা করতেছি। দেখি আপনারা কি উত্তরটা পারেন, উত্তরটা পারেন কিনা একটু দেখি। প্রশ্নের মানটা দেখেন কত সুন্দর, বাংলা প্রশ্ন করা হয়েছে বিশেষ পরীক্ষার জন্য। তা এই প্রশ্নের উত্তরটা বলেন একটু দেখি। প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দ অভিধান রচনা করেন কে? এই প্রশ্নের উত্তরটা কি হবে আপনি বলেন, আপনি যেটা পারবেন না আমি অ্যান্সার করে দিব। প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দ এই অভিধানটি রচনা করেন কে? অশোক মুখোপাধ্যায়, নাকি সুবল মিত্র, নাকি নরেন বিশ্বাস, নাকি মোহাম্মদ হাবিবুর রহমান? দেখি ঝটপট উত্তরটা বলেন, দ্রুত দ্রুত দ্রুত। পটুয়াখালী মোটামুটি প্লাবিত, সাতক্ষীরা থেকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমাদের নোয়াখালী হাতিয়ার অবস্থা ভালো না, সেটা আমরা দেখতে পাচ্ছি। হাতিয়ার অবস্থা একদম মানে জনবিচ্ছিন্ন, মানে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হাতিয়া।
দেখতে আচ্ছা, এটা সুলতানা রাজিয়া তিনি বলছেন মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ কি সরোয়ার তিনি বলছেন এটা ঘ নাম্বার। দেখি আছে রে ভাই, আমাকে রাতুল রাতুল স্যার ক্লাস চেঞ্জ করে 31 তারিখ দেওয়া হয়েছে, কয়বার বলবো রে। আচ্ছা দেখি ক মিসকাত আহমেদ ঘ। আচ্ছা উত্তরটা দেখো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু যে কোনো পরীক্ষায় ধরতে পারে। প্রথম বাংলা থিসুরাস বা সমার্থক শব্দ অভিধানের নামটা হলো যথা শব্দ, লিখে রাখো। প্রথম বাংলা থিসুরাস বা সমার্থক শব্দের অভিধানের নামটা হলো যথা শব্দ। শব্দটার নাম কি? সে অভিধানটার নাম হলো যথা শব্দ, এটাও লিখে রাখো, যথা শব্দ। পরীক্ষায় কিন্তু আসতে পারে এটা, যে প্রথম বাংলা থিসুরাস বা সমার্থক শব্দ অভিধানের নাম কি, সেটা উত্তরটা হবে যথা শব্দ, উত্তরটার নাম হবে যথা শব্দ। আর এটি রচনা করেন মোহাম্মদ হাবিবুর রহমান। রচনা করেন কে? মোহাম্মদ হাবিবুর রহমান। চমৎকার একটা বিশেষ পরীক্ষা প্রশ্ন আপনাদেরকে আমরা বলে দিলাম। এটা আবার প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, 10 থেকে 20তম গ্রেড পরীক্ষা, যে কোনো পরীক্ষা এটা ধরতে পারে। মনে থাকবে তো? লিখছেন এটা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? ওকে। তা প্রথম বাংলা থিসুরাস বা সমার্থক শব্দ অভিধান রচনা করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান, আর এই অভিধানটার নাম হলো যথা শব্দ। ইনশাআল্লাহ আপনারা দুইটা শব্দ, আমরা দুইটা এমসিকিউ শিখে গেলাম। এরপরে আসি পরের প্রশ্নটা দেখি, বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি আছে কতটি? দ্রুত উত্তর করেন। বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি আছে কতটি? বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি আছে কতটি? দ্রুত বলেন। বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি আছে কতটি? অপশনে 2টি, 25টি, 5টি, 50টি। আপনাদের কাছ থেকে উত্তর আশা করতেছি। বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি আছে কতটি? দ্রুত উত্তরটা করেন। বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি আছে কতটি? এই প্রশ্ন প্রাইমারি পরীক্ষা ধরবে, এই প্রশ্ন নিবন্ধন পরীক্ষাও কিন্তু ধরবে। দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত দ্রুত দ্রুত। এই উত্তরটা ঝটপট উত্তর করবেন। বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি আছে কয়টি? অপশনে দেয়া ছিল 2টি, অপশনে দেয়া ছিল 25টি, অপশনে দেয়া ছিল 50টি, অপশনে দেয়া ছিল 3টি। উত্তর কোনটা হবে? আব্দুল্লাহ আল মারুফ তিনি বলেছেন স্যার 25টি। আচ্ছা মোহাম্মদ সরোয়ার তিনি বলেছেন 25। কেউ বলেছেন ফাহিমা আফরিন তিনি বলছেন 2টি। কেউ বলেছেন বাংলা ভাষায়, শুনেন এই কাজগুলো বাজারে অনেক গাইড বইও দেয়া থাকে, এই আকামগুলো করা যাবে নয়াকারে না। এখানে মনে রাখো, বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি কখনোই 2টা না। এটা অনেকে আমরা বলি, এটা আসলে ভুল উত্তর। এটা অনেক বাজারে গাইডে ভুল দেওয়া আছে। আসলে বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি আছে কয়টি? দ্বিস্বর ধ্বনি আসে 25টি। উত্তর হবে 25টি। বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি কয়টি? বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি আছে 25টি। তার দ্বিস্বর ধ্বনিগুলো কি? এই দ্বিস্বর ধ্বনিগুলোর আরেক নাম হলো যৌগিক স্বরধ্বনি। দ্বিস্বর ধ্বনি আরেক নাম কি? যৌগিক স্বরধ্বনি। তো এরকম বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনিও আছে 25টি, আর দ্বিস্বর ধ্বনিও আছে কয়টা? 25টা। আর যদি বলে বাংলা ভাষায় যৌগিক স্বরবর্ণ আছে কয়টা? যৌগিক স্বরবর্ণ যদি বলে তাহলে উত্তরটা হবে 2টা। দ্বিস্বর বর্ণ যদি বলে তাহলে হবে 2টা। যৌগিক স্বরবর্ণ বলে তাহলে হবে 2টা। একটা হলো ওই আর একটা হলো ও। মনে রাখবেন বাংলা ভাষায় যৌগিক স্বরবর্ণ কয়টা? 2টা, একটা ওই আর একটা ও। আর যদি বলে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টা, তাহলে উত্তর হবে 25টা। বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি যদি বলে উত্তর হবে 25 25 25। মনে থাকবে? উত্তর হবে 25। দেখেন এই প্রশ্নগুলো আপনারা ভুল করেন পরীক্ষা হলে, যে কারণে কিন্তু আপনারা কট খান। আমাদের বিসিএস পরীক্ষার এটা একটা মডেল টেস্ট পরীক্ষা নিলাম আমরা, বিসিএস এর 200 নম্বর একটা মডেল টেস্ট পরীক্ষা নিলাম। তো যারা বিসিএস পরীক্ষা দিয়েছেন তারা বুঝতেই পারতেছেন পিএসসির প্রশ্ন কিভাবে হয়। এরকম কিন্তু ক্রিটিক্যাল প্রশ্নগুলোই কিন্তু পিএসসি প্রশ্নগুলা করে, এবং দেখবেন এরকম প্রশ্ন ফাঁদ পাতে, যে কোনো চাকরি পরীক্ষা এরকম প্রশ্নই কিন্তু ফাঁদ পাতে স্টুডেন্টের জন্য। আচ্ছা এরপরে বলো, নিচের কোন শব্দে যৌগিক স্বরধ্বনি আছে? এই আরেকজনে কে জানে বললা স্পর্শধ্বনি 25টা। আনোয়ারুল ইসলাম ভাই, এটা জব মেডিসিনের ক্লাস, উল্টাপাল্টা উত্তর করবেন না ভাইয়া। বাংলা ভাষায় স্পর্শধ্বনি 20টা, আপনি 25টা কই পাইলেন? ওটা আগে মানদার তামলের, ওইটা এখন আর চলে না। বাংলা ভাষায় স্পর্শধ্বনি কিন্তু 20টা, এখন আর স্পর্শধ্বনি 25টা নাই, এগুলো চেঞ্জ হয়ে গেছে। আপডেট থাকেন, চাকরি পরীক্ষা দিবেন আপডেট থাকেন ভাইয়ারা, উল্টাপাল্টা কমেন্ট করেন না। এবারে দেখো, নিচের কোন শব্দে যৌগিক স্বরধ্বনি আছে? তাহলে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টা? এই যৌগিক স্বরধ্বনি কিন্তু এই 25টা। যৌগিক স্বরধ্বনি কয়টা? 25টা। আর এই দ্বিস্বর ধ্বনিও কয়টা? 25টা। যৌগিক স্বরধ্বনি আর দ্বিস্বর ধ্বনি কিন্তু সেম জিনিস। এখন বলছে নিচের কোন শব্দে এই যৌগিক স্বরধ্বনি আছে? প্রথমে দেয়া আছে তরমুজ, তারপরে মরিচ, তারপরে লাউ, তারপরে আপেল। আপনারা অনেকে কিন্তু উত্তরটা করতেছেন লাউ। কারা লাউ বলতেছেন? যারা বেসিক ক্লাসটা করছেন ভাষাধ্বনি বর্ণের, তারা উত্তরটা পারতেছেন। অনেকে কিন্তু এই উত্তরটা পারবেন না এই ধরনের প্রশ্ন। এবার আসি সেই যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বর ধ্বনিটা কি। একটু ওয়েট।
দেখো দ্বিস্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি পাশাপাশি দুইটা স্বরধ্বনি থাকবে। কোন শব্দের মধ্যে যদি পাশাপাশি দুইটা স্বরধ্বনি থাকে তাহলে সেটা কি হয়? যৌগিক স্বরধ্বনি হয়ে যায়। তাই এখানে আমরা দেখি তরমুজ, এটা ভাঙলে কিন্তু কি হয়? প্রথমে ত র ম উজ, না এটা হবে না, উত্তর হবে না। মরিচ, এটা যদি ভাঙি প্রথমে ম, এরপর র, এরপর রসই, এরপর স, মরিচ, না একটা মতো স্বরধ্বনি, তার মানে এটাও হবে না। এবারে লাউ শব্দটা যদি ভাঙি প্রথমে হয় ল, এরপর আকারে লিখবো আ, এরপর লিখবো রস্যু। এই দেখো পাশাপাশি দুইটা স্বরধ্বনি আছে। এরকম কোন শব্দের ভিতরে যদি পাশাপাশি দুইটা স্বরধ্বনি থাকে তাহলে ওইটা হয়ে যাবে যৌগিক স্বরধ্বনি। কি হয়ে যাবে? যৌগিক স্বরধ্বনি। ক্লিয়ার? স্যার আপেলটা ভেঙে দেখান স্যার, আপেলটা আমি খাইতে পারলে ভালো লাগতো, ভাঙে ফেলাবো কেমনে? আপেল তো ভাঙা যায় না, চাপ দিলেও ভাঙে না। আপেল কিন্তু চাকু দিয়ে কাটতে হবে অথবা কামড় দিয়ে খেতে হবে। আচ্ছা, আপেল আ স্বরে আ, এরপর প, এরপর এ, এরপর ল, আপেল। দেখো এখানে দুইটা স্বরধ্বনি আছে কিন্তু কাছাকাছি নেই, কারণ এরকম পাশাপাশি থাকতে হবে কিন্তু। সুতরাং আপেল শব্দটার ভিতরে কোনো যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বরধ্বনি নেই। উত্তরটা হবে লাউ, 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 লাউ। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? লাউ পেরেছি আমরা, পেরেছি তো? দেখেন এইগুলা যদি, এই বেসিক জ্ঞানগুলো যদি অর্জন করতে হয় তাহলে অবশ্যই বেসিক ক্লাস করতে হবে। আর বেসিক ক্লাস যারা করছেন তারা কিন্তু অবশ্যই জানেন। এখানে এরকম আরেকটা যদি শব্দ আমি ভেঙে দেখাই আপনাদেরকে, লাউটা গেল, এরপর যদি আরেকটা শব্দ ভাঙি, যেমন এই যে দেখেন একটা মেয়ের নাম বললাম মাইশা, তা প্রথমে দেখো মাইশা শব্দটা যদি ভাঙি প্রথমে কি বলো? প্রথমে হবে ম, এরপর আকারের জন্য হবে আ, মা, এরপর কি রস্বই, এরপর কি তালবস্য, এরপর হলো স্বরে আ, মাইশা। দেখো এই মাইশা শব্দটার ভিতরে পাশাপাশি দুইটা স্বরধ্বনি কিন্তু আছে। সুতরাং মাইশা শব্দের ভিতরেও দ্বিস্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি আছে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার? আপেলটা ভেঙে দেখান স্যার, কেটে দেখাতে বলতেন। হ্যাঁ, আমাকে বলতা যে স্যার আপেলটা কেটে দেখান, তাহলে আমি আপেলটা কাইটে দেখাইতাম এবং আপেলটা আমি খেতাম। লিসেন স্যার, ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার? তা দেখো এই জিনিসগুলো বিশেষ পরীক্ষায় কিন্তু প্রশ্নের ফাঁদ পাতে। প্রাইমারি পরীক্ষায় প্রশ্ন ফাঁদ পাতে, নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন ফাঁদ পাতে, যে কোনো জব পরীক্ষা এরকম প্রশ্নের ফাঁদ পাতে। এই ধরনের প্রশ্নগুলোর উত্তর আপনারা পরীক্ষা হলে পারেন না, যে কারণে আপনার পরীক্ষা, ওই চাকরি পরীক্ষা টিকেন না। তাহলে আমরা একটা চমৎকার জিনিস আপনাদেরকে শিখিয়ে দিলাম, পরের প্রশ্নটা দেখি আপনারা পারেন কিনা। দেখেন এরকম বানিয়ে দিবে, বৈষম্য বিরোধী শব্দে কতটি অক্ষর আছে? এই উত্তরটা কে পারেন দেখি, এই উত্তরটা কে? এগুলো বেসিক ক্লাস ছাড়া এই ধরনের বিশেষ প্রশ্ন পারা কঠিন। বৈষম্য বিরোধী শব্দে কতটি অক্ষর আছে বলেন তো? স্যার মডেল টেস্ট গুলা পিডিএফ চাই, মডেল টেস্ট পিডিএফ দিয়ে দেবো, পোস্ট করে দিব। আচ্ছা এখানে একটু বলেন বৈষম্য বিরোধী শব্দে কতটি অক্ষর আছে? বৈষম্য বিরোধী শব্দে কতটি অক্ষর আছে? অপশনে 4টি, 5টি, 6টি, 7টি। উত্তর কোনটা হবে? অনেকে বলেছে 6টি। আশিক হোসেন তিনি বলছেন 6টি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবং শিউলি ভইয়া তিনি বলছেন 6টি। আমাদের মোহাম্মদ সরোয়ার তিনি বলছেন ঘর। স্যার প্রচুর বৃষ্টি হচ্ছে, কিছুই শুনতে পাচ্ছি না। দিনা প্রচুর বৃষ্টি হচ্ছে, কারো পৌষ মাস, কারো বা সর্বনাশ। ফেসবুকে ঢুকে আমি আজকে দেখতে পেলাম সকাল থেকে কেউ বৃষ্টি বিলাস করতেছে, কেউ বা খিচুড়ি খাচ্ছে এবং এগুলো আবার ফেসবুকে পোস্ট দিচ্ছে। আবার দেখলাম কেউ কাপড়টা দেখলাম কি সুন্দর, বৃষ্টির ভিতরে তারা দুজনে ভিজতেছে, আবার রিলস বানিয়ে বানিয়ে ছাড়তেছে। দেখেন কারো পৌষ মাস, আবার কারো সর্বনাশ। অপরদিকে দেখলাম হাতিয়ারে বিভিন্ন অঞ্চল প্লাবিত হচ্ছে, কখনো বা পটুয়াখালী, আবার দেখলাম কখনো বা কক্সবাজারের বিভিন্ন নিম্ন এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে, আবার দেখলাম সে সাতক্ষীরা নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে, কারো ঘের বাড়ি ঘর তলিয়ে যাচ্ছে। অপরদিকে কিছু কিছু মানুষ ফেসবুকে কি করতে পোস্ট দিচ্ছে, তারা বৃষ্টি বিলাস করতেছে এবং তারা করতেছে কি খিচুড়ি পার্টি করতেছে। যাই হোক, কারো পৌষ মাস, কারো সর্বনাশ, এটার নামে আজকের বৃষ্টি বিলাস। এবার আমরা দেখবো বৈষম্য বিরোধী শব্দে কতটি অক্ষর আছে। এই ধরনের প্রশ্ন যদি পারতে হয় তাহলে অবশ্যই আপনাকে বেসিক ক্লাস জানতে হবে, অর্থাৎ অক্ষরের ক্লাস আমাদের করতে হবে। আমরা জানি এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে বলা হয় কি? মুখ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে বলা হয় ধ্বনি, আর এই ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। এবার আসি আমরা অক্ষ। তা এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে বলা হয় অক্ষর, আর বাংলা ভাষায় অক্ষর হলো আমাদের 2 প্রকার। তো এখানে বলছে বৈষম্য বিরোধী, বৈষম্য বিরোধী এই শব্দে কয়টা অক্ষর আছে? এটা যদি জানতে হয় আমাদের খাস বাংলায় বৈষম্য, বি ও আই, বই, এস ও এম সম, এম ও ম, বৈষম্য,
বিআইবি আর র দিআইডি, বৈষম্য বিরোধী। একটা জিনিস খেয়াল রাখবা, এরকম খাস বাংলায় ভাঙবেন আপনারা, ভাঙার পরে পাশাপাশি যদি দুইটা ভাওয়াল থাকে একটা ধরবেন। তো এখানে দুইটা ভাওয়াল আছে, ধরবো একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে 1 2 3 4 5 6। তো সুতরাং উত্তরটা হলো 6। বৈষম্য বিরোধী শব্দে কয়টি অক্ষর আছে? 6টি। এরকম আপনি খাস বাংলা ভাঙবেন, যেটা আপনি আপনার প্রিয়জনের সাথে চ্যাটিং করেন যে ভাষায়, ওই চ্যাটিং স্টাইলে শব্দটা ভেঙে ফেলবেন। পাশাপাশি দুইটা ভাওয়াল যদি আসে তাহলে একটা ধরবেন। যেমন দেখেন ভাই, যদি পরীক্ষা আসে ভাই শব্দে কয়টি অক্ষর আছে, আপনি এভাবে লিখতে পারেন VAI অথবা BHAI, ভাই। এই পাশাপাশি দুইটা ভাওয়াল আছে, তাহলে একটা ধরতে হবে। সুতরাং ভাওয়াল শব্দে অক্ষর আছে একটা। কয়টা? একটা। মনে থাকবে। ওকে 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 স্যার, আমার মনে হয় 7টি, কারণ মা দুইবার উচ্চারিত হচ্ছে। আমি তো এটা বলে দিলাম যে দুইবার এরকম উচ্চারণ হবে, কিন্তু দুইবার হলে একটা ধরতে হবে। তাহলে বৈষম্য বিরোধী শব্দে কয়টা? আমাদের 6টা। কার কার উত্তর? হাত জাগাও। এই কার কার হলো একটু হাত জাগাও। আচ্ছা দেখো, কেরিয়ার প্লাস বাংলা বই কিন্তু আজকে 3 জনে, গতকাল যারা সর্বোচ্চ শেয়ারকারী ছিল আমাদের ট্যালেন্ট হান্ট একাডেমির পক্ষ থেকে 2 জন পেয়েছিলেন কেরিয়ার প্লাস বই, আজকে কিন্তু সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং আমাদের জব মেডিসিনের সর্বোচ্চ শেয়ারকারী সেই একটা কেরিয়ার প্লাস বই কিন্তু আজকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। তা আজকে যে সর্বোচ্চ শেয়ারকারী বা সর্বোচ্চ মেনশনকারী থাকবে, তাকেও একটা কেরিয়ার প্লাস বই গিফট দেওয়া হবে। দেখবো আজকে সেই সর্বোচ্চ সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী কে হন, তার নামটা আমি আজকেই ক্লাসে ঘোষণা করে দিব। ওকে, তাহলে বৈষম্য বিরোধী শব্দে কয়টি অক্ষর আছে? 6টি। সবাই পারছেন তো? ওকে, 6টি। 6 হাত জাগাইছে, অনেকে হাত জাগাইছে, বুশরা জান্নাত হাত জাগাইছে, মিসকাত আহমেদ হাত জাগাইছে। ভেরি গুড, আমার হইছে ভেরি গুড। প্রেম শিখাইছি না আপনাদের? প্র্যাকটিক্যাল প্রেম শিখাইছি না? জব মেডিসিন ক্লাসে কিন্তু প্রেম শিখানো হয়, এক্সট্রা কিছু প্রেমের ক্লাস নেওয়া হয় আপনাদেরকে। এবং ওই প্রেমের ক্লাসের কোর্সটা কিন্তু ফ্রি নেই আমি, ওইখানে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। যারা আমার প্রেমের ক্লাস করছেন তারা কিন্তু এই ধরনের অক্ষর কিন্তু বের করতে পারেন। তারা বৈষম্য বিরোধী শব্দে অক্ষর আছে 6টি। এটা যদি বিশেষ পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা চলে আসে, তখন বলবেন উর্রে, এইটা তো নাসির স্যার ক্লাসে করিয়েছিল, আমরা পেরেছি। ওয়াও। এবারে আমরা শিখবো নিচের কোনটি শুদ্ধ বানান। এই বানানটা দেখি কে কে পেরেছিলেন আমাদের এই মডেল টেস্টের পরীক্ষায়। এটা গতকালে মডেল টেস্ট পরীক্ষায় কে কে পেরেছিলেন এটা দেখি তো, বলেন। নিচের কোনটি শুদ্ধ বানান নয়? প্রশ্ন ভালো করে পড়বেন, তারপর উত্তর করবেন। এখানে বলছে নিচের কোনটি শুদ্ধ বানান নয়? বেবিরা, বাবুরা, একটু বলো তো কোনটা উত্তর। দ্রুত দ্রুত দ্রুত। কালকে বিজয়ী ছিল শাহিন ভাই, শাহিন আলম, মনে হলো রংপুরের আমাদের। দ্রুত বলেন, দ্রুত 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 দ্রুত। স্যার সারাদিন আপনার ক্লাস দেখেছি স্যার, থ্যাংক ইউ। এখানে 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 দেখেন 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 কয়টা। নিচের কোনটি শুদ্ধ বানান নয়? পূজারিনী, ব্যাং, পিনাক, আর একটা ছিল রূপালী। দ্রুত বলতে হবে উত্তরটা, দ্রুত 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 দ্রুত। উত্তর নুজাইতুল জান্নাত, তিনি বলেছেন উত্তরটা হবে ব্যাং। আয়েশা জান্নাত, তিনি বলেছেন ক ক ক ক ক। দেখি স্যার, কেরিয়ার প্লাস বইটি সত্যি অসাধারণ একটি বইয়ের জন্য অপেক্ষা ছিলাম। থ্যাংক ইউ। ক, অনেকে উত্তর করতেছেন ক ক, কেউ বলতেছেন পিনাক। শোনেন, এই ধরনের প্রশ্ন দেখেন কেমনে জব মেডিসিন প্রশ্ন বানায়। এই জব মেডিসিনের মডেল টেস্টের প্রশ্ন আজকে দেখেন, যারা মডেল টেস্ট জব মেডিসিনের কোনো কোর্সে ভর্তি না, আজকে ক্লাসটা ফলো করে দেখবেন যে কেমনে আমাদের প্রশ্নগুলা আমরা তৈরি করি, আমাদের মডেল টেস্টের প্রশ্নগুলো কেমন হয়। এই ধরনের প্রশ্নগুলো যদি পরীক্ষাগুলো দেন, আপনি যে কোনো পরীক্ষার হলে গেলে আপনি দেখবেন যে আপনি পারবেন। যারা অন্যরা যে কনফিউশন প্রশ্নটা পারবেন না, কিন্তু আপনি সেটা পারবেন। আচ্ছা দেখো, এখানে নিচে কোনটি শুদ্ধ বানান নয় বলছে কিন্তু। এবার একটু দেখি, এখানে শুদ্ধ বানান নয়। পূজারণী বানানটা তো ঠিকই আছে, এটা ঠিক আছে। ব্যাং বানানটাও শুদ্ধ। পিনাক বানানটা ভুল, এই যে পিনাক এটা ভুল। রূপালী বানানো ঠিক আছে, রূপালী বানানো ঠিক আছে। তার এই পিনাক বানানটা ভুল, উত্তর হবে এইটা, উত্তর হবে এইটা। তার নিচের কোন বানানটি শুদ্ধ বানান নয়? এই বানানটা হলো ভুল, এটা শুদ্ধ বানান হবে পয়রশিকারী পি, দন্ত নয় আকার ক, পিনাক। দেখো এখন এই পিনাক বানানটা কিন্তু অনেক বাজারে গাইড বইয়ে ভুল আছে, কারণ নত্য সত্যবিধি পুরাতন বোর্ড বইয়ে ভুল আছে। এই বানানটা বাংলা একাডেমি কিন্তু চেঞ্জ করে দিয়েছে 2012 সালে। তাই পিনাক বানানটা চেঞ্জ হয়ে গেছে 2012 সালে। তাই এই পিনাক বানান এখন থেকে দন্তনা দিয়ে লিখতে হবে।
তা পূজারিনী বানান কিন্তু ঠিকই আছে, পয়দিকে পু জয়কার যা রসকেরি দন্তনা রসে, এটা ঠিক একটা বানান। ব্যাং বানানটা কিন্তু আপনারা অনেক উত্তর করছে এটা ভুল বানান, আসলে না। ব্যাং বানান আপনারা যেটা এটা চেনে এই বানানটাই ভুল, এটা কিন্তু শুদ্ধ বানান। আর রূপালী বানান বাজারের গাইড বইয়ে ভুল আছে, এই রূপালী বানান কিন্তু অনেক বাজারের গাইড বই এভাবে দেয়া, রয়দিকের রূপ পয়কার পা লস্করি, এটা ডাহা মিথ্যা কথা, এটা ভুল বানান। রূপালী বানান হলো রয় রস্যকার, আপনি এটা এভাবেও লিখতে পারেন, রস্কের রূপ পয়কার পা লয় রস্যকের রূপালী, অথবা রস্কের রূপ পয়কার পা লস্কের রূপালী। ক্লিয়ার সবাই? ওই দেখছেন কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়, তাই না? তাহলে হালকা করে বাস খেলাম, আফরোজ আপনি লিখছে হালকা করে বাস খেলাম, ইসে পিনাক ভুল। তা আজকে দেখেন এইটার মাধ্যমে জানতে পারলেন কি, দেখেন এই ক্লাসটার মধ্যে জানতে পারেন পূজারণী বানানটা আপনি জানতে পারলেন শুদ্ধ বানানটা, ব্যাং বানানটা শুদ্ধ বানানটা জানতে পারলেন, তারপর রূপালী বানানটা শুদ্ধ বানানটা জানতে পারলেন, পিনাক বানানটা শুদ্ধ জানতে পারেন। এখন চিন্তা করেন আপনার যদি 47, 48, 49তম বিশেষ পরীক্ষায় এই বানান থেকে যদি প্রশ্ন ধরে, প্রাইমারি পরীক্ষা ধরে, নিবন্ধন পরীক্ষা ধরে, 10 থেকে 20তম চাকরি পরীক্ষা ধরে, তারপর ইজিলি উত্তরটা পারবেন, ইজিলি উত্তরটা পারবেন। পরের প্রশ্ন আমরা চলে যাই, দেখি নিচের কোনটি শুদ্ধ বাক্য নয় বলছে, কিন্তু এখানে নিচের কোনটি শুদ্ধ বাক্য নয়, বলো তো আপুরা, ভাইরা আপুরা বলো, নিচের কোনটি শুদ্ধ বাক্য নয় বলছে, কিন্তু ভালো করে প্রশ্ন পড়বেন তারপর উত্তর করবেন। প্রশ্ন কিন্তু অনেক ক্রিটিক্যাল করা হয়েছিল, বাংলা প্রশ্নটা একটু কঠিন করা হয়েছিল, তাই না? বাংলা প্রশ্ন অনেক ক্রিটিক্যাল প্রশ্ন করা হয়েছে, কি যে জ্বালা, নেট জায়গা ধরে রাখতে পারি না, আহারে। আচ্ছা দেখি, আমি ভাবছি পিনাক বানা ঠিক আছে, পরে দেখি আমি কট, খাদিজা আফরিন আপনি কট খাইয়ে গেলেন, আমার হইছে, বাহ। আচ্ছা এবারে দেখো, এবার এটা দেখো, নিচের কোনটি শুদ্ধ বাক্য নয় বলছে এখানে, সঠিক সময়ে বৃষ্টি হবে, বিষধর সাপ ভয়ঙ্কর, 25 মার্চ কালো রাত, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। দেখেন কেমনে প্রশ্ন বানায়, এবার বলেন তো দ্রুত, নিচের কোনটি শুদ্ধ বাক্য নয়? আপনাদের কাছ থেকে উত্তরটা আশা করতেছি আমি। মেঘ বালিকা তিনি বলেছেন, এবং মাজেদুল ইসলাম তিনি বলেছেন খ খ খ, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বলতে, অনেকে খ বলতেছেন, মুন উদাসী খ, মাজেদুল ইসলাম খ, অনেকে খ বলতেছেন, কেউ বলতেছেন ঘ, এবং কেউ বলছেন খ, জয়নাব খাতুন পলি রায় তিনি খ বলছেন স্যার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। এখন দেখেন অনেকে কিন্তু ক, অনেকে খ বলতেছেন। এখন দেখেন যারা বেসিক ক্লাস করেন না তারা এই ধরনের প্রশ্ন উত্তর আপনি কখনোই পারবেন না, যারা বেসিক ক্লাস করেন তারা কিন্তু এই ধরনের প্রশ্ন তাদের কাছে কোনো ব্যাপারই না, তাই তো? এখন দেখো আমি দেখি এখানে বলতে সঠিক সময় বৃষ্টি হবে, কিছু কিছু পাবলিক আছে তারা এইটারে টিক দিছে, কেন? ওরা মনে করছে সঠিক বানানটা ভুল। বাজারে কিছু গাইড বই আছে লেখা আছে সঠিক বানানটা ভুল আর ঠিক বানানটা নাকি শুদ্ধ, ডাহা মিথ্যা কথা ভাই। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান খুলে দেখেন, সঠিক বানানটাও শুদ্ধ, ঠিক বানানটাও শুদ্ধ, সুতরাং এখানে কোনো ভুল নেই। সঠিক সময় বৃষ্টি হবে, এ বাক্যটা কিন্তু শুদ্ধ, এখানে কোনো ভুল নেই। এবার দেখো বিষধর সাপ ভয়ঙ্কর, এখানে ঠিকই আছে, এখানে এই বাক্যটা কোনো ভুল নেই। বিষধর সাপ ভয়ঙ্কর বানানটাও ঠিক আছে, বিষধর বানানো ঠিক আছে, এখানে কোনো ভুল নেই, তা সুতরাং এটাও একটা শুদ্ধ বাক্য। এবার আসি 25 মার্চ কাল রাত, কাল রাত মানে অশুভ রাত। আমরা জানি পাকিস্তানি হানাদার বাহিনী 25 মার্চ আমাদের বাঙালিদের উপর, নিরীহ বাঙালিদের উপর অতর্কিত হামলা চালিয়ে আমাদের অনেক মানুষকে হত্যা করেছিল, সুতরাং আমাদের ইতিহাসে 25 মার্চ একটি কাল রাত, নট কালো রাত, কাল রাত মানে অশুভ রাত। এবার আসি, এটাও একটা শুদ্ধ বাক্য, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, কিন্তু আসলে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা হবে না, ভুলটা মূলত এখানে, এখানে শুদ্ধ হবে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা, শুদ্ধ হবে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা। কি এবার একটা হাত তোলো, কার কার হইছে, কার কার হইলো, উত্তরটা কে কে পেরেছিল, হাত তুলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো। কুয়াশার অন্তলে তুমি যে পূজারিনী বানানটা লিখেছো বেবি, ওই পূজারিনী বানান এখন আর মার্কেটে চলে না, এখন পূজারিনী বানান কিন্তু এটা পয়দুগের পু জয়কার যা রয় রস্বীকার দন্তনায় রস্বীকার, এলো শুদ্ধ বানান পূজারিনী। স্যার ক্লাস করার সময় মনে হয় মনটা নাসিসের কাছে হস্তান্তর করি। আচ্ছা দেখি 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 দেখি, আমার 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 হইছে, আমার হইছে একজন কাছে দাঁড়িয়ে কথা স্যার ভুলে আবার রেখে চলে যাইয়েন না, এলে আবার পাবে না। আচ্ছা দেখো, গুড গুড। আচ্ছা আমরা এটা কি কি পারলাম, তাহলে এই সঠিক সময় বৃষ্টি হবে এটাও শুদ্ধ বাক্য, বিষধর সাপ ভয়ঙ্কর এটাও শুদ্ধ বাক্য, 25 মার্চ কাল রাত এটাও শুদ্ধ বাক্য, ভুলটা ছিল ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, আসলে শুদ্ধ হবে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা। ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ক্লিয়ার।
দেখেন বিসিএস পরীক্ষা মানে একটা ভিন্নধর্মী কিছু। আর আপনি বিসিএস পরীক্ষা পরীক্ষা দিবেন, সেখানে যদি আপনি যদি একটু ভালো করে পড়াশোনা না করেন, প্রাইমারি পরীক্ষা দিবেন, প্রাইমারি পরীক্ষা আপনার, আপনি জানেন যে জুলাই মাসে প্রাইমারি সার্কুলার আসতেছে, নিবন্ধনের সার্কুলার আসতেছে। তো এখানে যদি আপনি ভালো একটা নম্বর অঞ্চল করতে হয়, চাকরি যদি পেতে হয় 2025 সালে, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, একটু ভালো করে একটু পড়াশোনা করতে হবে। মনে থাকবে তো? একটু ভালো করে পড়াশোনা করতে পারে। আজকে কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী দেখবো, আজকে সেই কেরিয়ার প্লাস বইটা কে ফ্রি পান, এটা একটু আমি দেখতে চাই। কেরিয়ার প্লাস বইটা কে ফ্রি পান, এটা আমি একটু আজকে দেখবো। আজকে কিন্তু আমি 3টা কেরিয়ার প্লাস বই আজকে ফ্রি কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, একদম 3টা। কয়টা? 3টা। আমার হয়েছে সাইদুর রহমান, আমার হয়েছে মিসকাত আহমেদ, এটা হয়েছে। আচ্ছা, এরপরে প্রশ্নটা আমরা একটু দেখি। দেখো কেমনে প্রশ্ন বানায়, কেমনে সিস্টেমেটিক প্রশ্নটা করা হয়েছে। দেখেন এভাবে আমাদের মডেল টেস্টের প্রশ্নগুলো করা হয়। মডেল টেস্টের প্রশ্নগুলো এভাবেই করা হয় যাতে আপনারা ভুল না করেন। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা বলেন তো, ধনুষ্টঙ্কার শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? ধনুষ্টঙ্কার বানানটা খেয়াল করো, ধ নস্কনু সচেষ্টা অনুসার কয়কার আর ধনুষ্টঙ্কার। ধনু বিসর্গ ট অমুকাঙ্কার টঙ্কার, ধনু বিসর্গ ট অনুসার কয়কার টঙ্কার। এখানে আছে ধনু যোগ টঙ্কার, ধনু যোগ টঙ্কার। দেখি কে কে উত্তরটা পারেন দেখি। একজন কাজ জব মেডিসিন থেকে ক্যাডার হয়েছে কয়জন, কতজন জানতে চায় আমার মন। তোমার মন যদি জানতে চায় তাহলে একটু দেখো জব মেডিসিনের প্রতিষ্ঠাটা একটু দেখো, আর জব মেডিসিনের যে এই যে বয়স 2 বছর বয়স, এর ভিতরে কি বিসিএস রেজাল্ট কয়টা দিছে এটা একটু বলো। আমাদের বিসিএস তো আটকা আছে সেই 44, 45, অনেক বিসিএস আটকানো, এখন চলতেছে 49। আচ্ছা এবারে দেখো, ধনুষ্টঙ্কার শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা বলো। ধনু বিসর্গ ট অমুকাঙ্কে আকার র, ধনু বিসর্গ টঙ্কার, উত্তর কোনটা শুদ্ধ দেখি কে কে পারেন। হ্যাঁ, আর 48তম বিশেষ শুধু স্বাস্থ্য ক্যাডার, শুধু যারা ডক্টর আছেন তাদের জন্য, শুধু ডক্টর তাদের জন্য। আচ্ছা, আমাদের শিউলি লিখছে ধনু বিসর্গ যোগ টঙ্কার। দেখেন এই জিনিসটা বাজারে অনেক বইয়ে ভুল আছে, ভুলটা আজকে শুধরে নিবেন, ভুলটা শুধরে নিবেন। এই ধনুষ টঙ্কার বানানটা দেখো, এটা শুদ্ধ উত্তর হবে এটা, ধনু বিসর্গ যোগ টঙ্কার। দেখো বাজারে অনেক গাইড বইয়ে এই ধনুষ টঙ্কার বানানটা এভাবে দেয়া আছে, ধনু শটাষ্ট উমকাঙ্কা আকাররা, এই বানানটাই ভুল, এই বানানটাই ভুল। ধনুষ্টঙ্কার শব্দের শুদ্ধ বানান হলো ধন অস্করি সচেষ্ট অনুসার কয়কার কারা। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান খুলে দেখেন, ধনুষ্টঙ্কার বানান হলো এটা। এবং সেখানে দেয়া আছে যে ধনুষ্টঙ্কার হলো একটা এটা হলো একটা বিসর্গ সন্ধি, এবং এটা সন্ধি বিচ্ছেদ এভাবেই দেয়া আছে, ধনু বিসর্গ যোগ ট অনুসার টং কয়কার কার আকার। সুতরাং সঠিক উত্তরটা হবে ধনু বিসর্গ যোগ টঙ্কার, ধনু বিসর্গ যোগ টঙ্কার, টঙ্কার টং। মনে রাখবে, এই যে দেখেন ভুলগুলো আপনাদেরকে ধরিয়ে দিলাম, ভুলগুলো আপনাদেরকে ধরিয়ে দিলাম, ইনশাল্লাহ সবাই পারেন জানো। আচ্ছা এরপরে প্রশ্নটা দেখো, এই প্রশ্নের উত্তরটা কে পারেন দেখি। নারীর প্রেমে মিলনের গান বাজে, পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা। এই প্রশ্নটা উত্তরটা কে পারেন দেখি। নারীর প্রেমে মিলনের গান বাজে। দেখেন কেমনে প্রশ্নটা আপনাদের জন্য আমরা তৈরি করেছি, একটু কমেন্টের মাধ্যমে জানান। আচ্ছা এটা বলেন, নারীর প্রেমে মিলনের গান বাজে, পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা। এটি কোন ধরনের বাক্য? এটি কি সরল বাক্য, জটিল বাক্য, নাকি যৌগিক বাক্য, নাকি মিশ্র বাক্য? দ্রুত বলো। বাবারে কি প্রশ্ন, চরম প্রশ্ন তো। স্যার গতকাল লাইভ শেয়ার করে উনার হয়েছিলাম, কথা ছিল কেরে প্লাস বইটি ফ্রি। হ্যাঁ, কেরে প্লাস বই 3টা পাঠানো হয়েছে, 3টা আজকে। ধনুষ্টঙ্কার এসব প্রশ্ন মনোযোগ নষ্ট করে, ইসরে এসব প্রশ্ন মনোযোগ নষ্ট করে। আচ্ছা এই প্রশ্ন উত্তরটা কোনটা হবে বলেন। নারীর প্রেমে মিলনের গান বাজে, পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা। আচ্ছা এটাই কোন ধরনের বাক্য? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত একটা লাইন, এই রবি ঠাকুরের বিখ্যাত একটা লাইন, এটা দিয়ে প্রশ্নটা তৈরি করা হয়েছে। নারীর প্রেমে মিলনের গান বাজে আর পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা, এটি কোন ধরনের বাক্য? দ্রুত বলো। অনেকে বলেছে স্যার এটা যৌগিক বাক্য, কেউ বলেছেন জটিল, কেউ বলেছেন সরল। আচ্ছা এক একজন উত্তর করেছেন, এবার আমি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন সরল বাক্যে কিন্তু সরল বাক্য চেনার উপায় হলো পুরো বাক্যে একটা বাক্য থাকে এবং একটা বাক্যের ভিতরে কি থাকে, একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। দেখো এখানে কিন্তু নারীর প্রেমে মিলনের গান বাজে, পুরুষের প্রেমে বাজে বিচ্ছেদ দেবেন। এখানে নারী প্রেমে মিলনের গান বাজে এই একটা বাক্য, আবার ওই একটা বাক্য, এটা কখনোই সরল বাক্য হবে না, এটা নিশ্চিত, কখনোই সরল বাক্য হবে না। এবার দেখি জটিল নাকি যৌগিক। এবার দেখো
যৌগিক বাক্য চেনার ও যারা যৌগিক বাক্য বলেছেন উত্তরটা সঠিক হয়েছে। দেখো, নারীর প্রেমে মিলনের গান বাজে, এই একটা স্বাধীন বাক্য। এনএসআই নিয়োগ পরীক্ষায় এরকম একটা বাক্য আসছিল, কিন্তু অর্থাৎ যোজক গুলাকে উজ্জ রেখেছিল। এখানে দেখো, পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা, এই একটা স্বাধীন বাক্য। এখানে কিন্তু একটা জিনিস, যোজকটা উজ্জ আছে। আমি দেখো, নারীর প্রেমে মিলনের গান বাজে, একটা স্বাধীন বাক্য। পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা, এই বাক্য, এই বাক্যের উপর কোনো বাক্যের উপর নির্ভরশীল নেই। সুতরাং দুইটা স্বাধীন বাক্য, এবং মাঝখানে কি উজ্জ আছে দেখো, নারী প্রেমে মিলনের গান বাজে, এবং এখানে যদি আমরা এবং বসাই দেই তাহলে কিন্তু এটা যৌগিক বাক্য হয়ে যায়, এবং পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা। তো এখানে এবং কথাটা এনএসআই নিয়োগের মতো এটা উজ্জ রাখা হয়েছে। সুতরাং এটা 100% যৌগিক বাক্য, যৌগিক বাক্য, যৌগিক বাক্য। পারলেন এটা সবাই? দেখছেন কেমনি প্রশ্নগুলো বানানো হয়? ক্লিয়ার? এগুলো আমাদের মডেল টেস্টের প্রশ্ন, এগুলো আমাদের মডেল টেস্ট নেওয়া হয়েছে একটা বিশেষ পরীক্ষা 200 নম্বরে, সেই মডেল টেস্টের প্রশ্নগুলো আপনাদের সলভ করে দিচ্ছি। ওকে, কার কার হইলো? আমার হইছে, আমার হইছে। শোনেন, আমরা তো সবাই বলছিলাম, পত্রিকা থেকে শুরু করে সবাই আমরা বলছিলাম, পত্র পত্রিকা পিইউসি কইছিল যে এখানে 48তম বিসিএস এর শিক্ষা ক্যাডারও থাকবে। এখন থাকে না, আমাদের কিছু করার নাই। এখন আপনাদের 49তম বিসিএস পরীক্ষা আপনাদের যারা শিক্ষা ক্যাডার হবে, আবার ওর সাথে জেনারেল ক্যাডারও থাকবে। তাই শিক্ষা প্লাস জেনারেল এটা হবে 49তম বিসিএস। 48তম বিসিএস জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা হবে। অনলি ডাক্তার, ডেন্টাল যারা দাঁত উঠাইয়া ফেলাইবে, এই দাঁতের ডাক্তার এবং উঠানো দাঁত লাগাই দিবে, ডেন্টাল আছে 300, আর বাকি সব কি জেনারেল ডাক্তার। ওকে, তাহলে আমরা এটা সবাই পারছি, থ্যাংক ইউ যারা পারছে। দেখেন এর পরের প্রশ্ন, দেখেন পরের প্রশ্ন, চতুর্ভুজ শব্দটি কোন সমাস? চতুর্ভুজ এটাও কিন্তু দেখেন পরিসংখ্যান কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটা গত শুক্রবার আসছে, যে তো চতুর্ভুজ শব্দটি কোন সমাস। এটা গত শুক্রবার এই প্রশ্নটা, সেম প্রশ্নটা কিন্তু চাকরি পরীক্ষা আসছে পরিসংখ্যান কর্মকর্তা, ওইখান থেকে আমি প্রশ্নটা কিন্তু তুলে দিয়েছি যে চতুর্ভুজ শব্দটি কোন সমাস। এটা সংখ্যাবাচক বহুব্রী, নাকি কর্মদ্বারয় সমাস, নাকি দ্বিগু সমাস, নাকি সংখ্যাবাচক দ্বন্দ্ব? দ্রুত বলো, কটখর ভয়ে উত্তর করি না। আরে অনেকে বলছে আফরোজা বলছে সংখ্যাবাচক বহুব্রী, যার যে পুরুষ এই প্রশ্ন বানাইছে আমি তার উপর ক্রাশ খাইলাম। একজন লেখছে যে পুরুষ এই প্রশ্ন বানাইছে আমি তার উপর ক্রাশ খাইলাম। দেখছেন ওরে, এটা কোনো কথা? এই প্রশ্নটা কে বানাইছে এটা তো তোমরা জানোই, যেখানে বাংলা প্রশ্নটা কে করছে মডেলটা সেটা তো তোমরা জানোই, এটা কোনো কথা? 100% ক ক ক ক ক ক। এত খাইতে খাইতে আমার পেট না ফেটে যায়। এনি খান লিখছেন। আচ্ছা দেখি আরো দেখি। স্যার সংখ্যাবাচক বহুব্রী, স্যার দাঁত তো আমিও ফালাইতে পারি। আচ্ছা দেখো, এটা উত্তরটা কি হবে? চতুর্ভুজ শব্দটি কোন সমাস? অনেকে বলছে স্যার এটা হলো সংখ্যাবাচক বহুব্রী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিবডি। এটা কিন্তু বাজারে গাইড বই ভুল আছে, এটা হবে সংখ্যাবাচক বহুব্রী। আপনি নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই, নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বইতে সুন্দর মতো দেয়া আছে চতুর্ভুজ, চার বাহুজ ক্ষেত্রের সমান সমান চতুর্ভুজ, এবং এটা চতুর্ভুজ দ্বারা থার্ড পার্সন বুঝায়, নারায়ণকে বুঝায়। তাই পূর্বপদ এবং পরপদ ভিন্ন নতুন অর্থ প্রকাশ পায় একমাত্র বহুব্রী সমাসে। এই কারণে চতুর্ভুজটা হবে বহুব্রী সমাস, এবং এটা এক হলো সংখ্যাবাচক বহুব্রী। আর এর ব্যাস বাক্য হলো চার বাহু যে ক্ষেত্রের সমান সমান চতুর্ভুজ, আর এই চতুর্ভুজ বলতে থার্ড পার্সন নারায়ণকে বুঝিয়েছে, এই জন্য এটা বহুব্রী সমাস হয়ে গেল। কিন্তু পরীক্ষা যদি ত্রিভুজ আসে, ত্রিভুজ কিন্তু দ্বিগু সমাস, তিন বাহুর সমাহার। কিন্তু আপনি কখনোই বলবেন না চার বাহুর সমাহার। অনেক বাজারে গাইড বই এটা ভুল আছে, এই ভুলটা আর করা যাবে না। উত্তরটা হবে চতুর্ভুজ, চার বাহু যে ক্ষেত্রের সমান সমান চতুর্ভুজ। কার হইল? হালকা করে পাম দিছে না? তোমরা পাম দিতেও জানো? দুষ্ট বালিকা, দুষ্ট বালিকারা আপনারা পাম দিতেও জানেন? হ্যাঁ, ওকে ওকে। তাহলে দেখো, এই যে দেখো এবারে আমরা আসতেছি, তাহলে উত্তরটা সংখ্যাবাচক বহুব্রী। দেখেন এই ক্লাসগুলো করার কতটা উপকারিতা, দেখেন জব মেডিসিনের ক্লাস করার কতটা উপকারিতা, দেখেন কঠিন প্রশ্ন কিভাবে দেখেন। এবারে দেখেন এই প্রশ্নের উত্তরটা বলেন, নিচের কোন শব্দের সংস্কৃত ধাতু আছে? এরকম একটা প্রশ্ন কিন্তু এর আগে বিশেষ পরীক্ষায় এসেছিল, সেখানে কিন্তু বলা হয়েছিল নিচের কোন শব্দে বাংলা ধাতু আছে। সেখানে কিন্তু ক্রি ছিল, এস্থা ছিল, বস ছিল এবং কহ ছিল। আমরা অনেক ক্যান্ডিডেট কিন্তু উত্তরটা পারিনি। দেখেন এইটা একদম সহজ একটা নিনজা টেকনিকের মাধ্যমে দেখিয়ে দিব এই উত্তরটা কতটা সহজভাবে করা যায়। দেখি আপনাদের কাছ থেকে উত্তরটা আশা করতেছি। নিচের কোন শব্দে সংস্কৃত ধাতু আছে? প্রথমে খাওয়া, পরে রাখাল, পরে সৃজন,
পরে সোনা। টাসটার জবাব চাইতেছি, টাসটার জবাব হবে টাস টাস। বিশেষ পরীক্ষা টিকতে হবে, প্রাইমারি পরীক্ষা টিকতে হবে, নিবন্ধনে টিকতে হবে। 2025 সালের ভিতরে একটা চাকরি লাগবে, কথা হলো ফাইনাল। 2025 সালের ভিতরে যাদের জব লাগবে তাদের কিন্তু বেসিক জ্ঞান থাকতে হবে, বেসিক ক্লাস করবেন, আপনি সকল চাকরি পরীক্ষায় গোল দিবেন। %, গ। আপনারা এতটা শিওর? আল্লাহ, ওয়াও ওয়াও। দ্রুত 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 দ্রুত। কি সাবরিনা কি লিখছে স্যার? মুই কি জানি নাকি স্যার বানাইছে? আমি ভাবছি বিগত সালে প্রশ্ন। সি সি কও না কও তোমরা। ঠিকই, ও কিন্তু আসলে বুঝতে পারো। ওকে ক্ষমা করে দাও প্লিজ, ওকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, ওকে ক্ষমা করে দাও। নিচে কোন শব্দে সংস্কৃত ধাতু আছে? আপনারা অনেকেই বলছেন সৃজন। যারা বেসিক ক্লাস করছেন তারা উত্তরটা পারছেন, যারা বেসিক ক্লাস করেননি তারা উত্তরটা পারেননি। এবার আমি উত্তরটা বুঝিয়ে দিচ্ছি। আমরা জানি একটা ধাতু হলো 3 প্রকার, একটা বাংলা ধাতু, আর একটা সংস্কৃত ধাতু, আর একটা হলো ফরেন ধাতু, মানে বিদেশি ধাতু, বিদাসী। ওটাকে কি বলে? বিদাসী ধাতু। তো একটা হলো বাংলা ধাতু, আর একটা কি আমাদের বাংলা ধাতু, আর একটা হলো সংস্কৃত ধাতু, আর একটা বিদাসী ধাতু। এই যে বিদাসী ধাতু আছে আর একটা বাংলা ধাতু। এবারে আমরা শিখাই বাংলা ধাতু চেনার উপায়। আপনি যদি ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করেন, যদি তুই দিয়ে প্রশ্ন করে যদি উত্তরটা মিলে যায় তাহলে ওটা হবে বাংলা ধাতু। আর ধাতুটিকে যদি তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর না মিলে ওটাই হবে সংস্কৃত বা তৎসম ধাতু। যেমন দেখো, আমি যদি বলি তুই, এই তুই দিয়ে যদি বলি তুই ক্রি, এটা মিলতেছে না, তার মানে ক্রি কি? সংস্কৃত ধাতু। তুই বস, এটাও কিন্তু মিলতেছে না, এটাও কি? সংস্কৃত ধাতু। যদি বলি তুই গম, এটাও কিন্তু মিলতেছে না, এটাও সংস্কৃত ধাতু। তুই এস্থা, এস্থা এটাও কি? সংস্কৃত ধাতু। তো এই যে দেখেন তুই দৃশ, এটাও কি? সংস্কৃত ধাতু, এটাও কি? সংস্কৃত ধাতু। এখন আর তুই দিয়ে প্রশ্ন করা যদি উত্তর মিলে যায় তাহলে সেটা হবে বাংলা ধাতু। ক্লাসে কিন্তু আমি পড়িয়েছি। এখানে দেখো খাওয়া, এখানে মূল ধাতু কোনটা? খাওয়া শব্দের মূল ধাতু কিন্তু খা, মূল ধাতু কি? খা। এখন আপনি তুই দিয়ে প্রশ্ন করেন তুই খা, উত্তরটা কিন্তু মিলে যায়, তুই খা মিলে। তা খা কোন ধাতু? বাংলা ধাতু। সুতরাং এই খাওয়া হলো বাংলা ধাতু। এটা কোন ধাতু? বাংলা। উত্তর এটা হবে না। এবার রাখাল, আপনি যদি মূল ধাতু বের করতে না পারেন, আমি বলেছি অর্ধেক ধরো রাখ। এখন রাখ ওরে তুই দিয়ে প্রশ্ন করো, তুই রাখ, তুই রাখ, এটা উত্তর মিলে যায়, এটাও বাংলা ধাতু। এটাও কোন ধাতু? রাখাল শব্দেও বাংলা ধাতু আছে। এবার দেখো সোনা, এই সোনা শব্দের মূল ধাতু হলো শুন, সুমনা ধাতু হলো শুন। এই তুই শুন, তুই শুনে যা, বেবি কাছে আসো একটু শুনে যাও, তুই শুন, এই তুই শুন এটাও কিন্তু মিলে যায়, এটাও বাংলা ধাতু। তা সোনার ভিতরে যে ধাতুটা আছে এটাও কোন ধাতু? বাংলা ধাতু। কিন্তু এখানে সৃজ, দেখেন এখানে আপনি অর্ধেক যদি ধরেন, সৃজন মূল ধাতু কিন্তু শ্রী। আচ্ছা শ্রী আপনি না পারেন, আপনি সৃজ পর্যন্ত ধরেন, তুই সৃজ মেলে বা তুই শ্রী মেলে, মিলে না। তা তুই দিয়ে প্রশ্ন করলে যদি উত্তরটা না মিলে সেটা হয় সংস্কৃত ধাতু। উত্তর সৃজন, সৃজন, সৃজন। কি পারলেন? ক্লিয়ার? ক্লিয়ার? একা পাখি তোমার ঝগড়া করতেছে কেন বেবিরা? ঝগড়া করতেছে কেন? কি ক্লিয়ার এটা সবাই? ক্লিয়ার? আবার বলতেছি, আজকে যে সর্বোচ্চ শেয়ার করবে এবং সর্বোচ্চ মেনশনকারী থাকবে তার জন্য ক্যারিয়ার প্লাস বইটা একদম ফ্রি, একদম ফ্রি। আচ্ছা দেখি এর পরের প্রশ্নটা কি আসতেছে আপনাদের জন্য। এই প্রশ্নের উত্তর কে কে পারেন দেখেন। মর্সিয়া কোন ভাষার শব্দ? মর্সিয়া কোন ভাষার শব্দ? দ্রুত উত্তর করেন। আরবি, পর্তুগিজ, সংস্কৃত, ফার্সি। দ্রুত বলেন। মর্সিয়া কোন ভাষার শব্দ? কে পারেন দেখি। মর্সিয়া কোন ভাষার শব্দ? এই প্রশ্নগুলো বারবার, এটা বিশেষ পরীক্ষা আসবে, নিবন্ধন আসবে এবং বাজারে গাইডে ভুল থাকবে, আপনার পরীক্ষার হলে আবার ভুল করে আসবেন, আবার অনেক টিচাররা এটা ভুল পড়াবে সেজন্য আবার ভুল করে আসবেন, আবার ওই টিচারকে গালি দিবেন, আবার ও কি করবেন ওই বইটারও গালি দিবেন। এবার বলেন মর্সিয়া কোন ভাষার শব্দ? মর্সিয়া কোন ভাষার শব্দ? দ্রুত 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 দ্রুত। মেয়েরা জেনে শুনে ক্রাশ খায় আর বরিশালের ছেলেদের ফাঁসাতে চায়, এটা কোন ধরনের বাক্য? আচ্ছা দেখেন একটু খেয়াল করেন, আমরা জানি এই মর্সিয়া হলো ফার্সি শব্দ। মর্সিয়া কি শব্দ? মর্সিয়া হলো ফার্সি শব্দ। তথ্যসূত্র বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে সুন্দর মতো লেখা আছে মর্সিয়া হলো ফার্সি শব্দ, ফার্সি শব্দ, ফার্সি শব্দ, ফার্সি শব্দ। আর এর অর্থ হলো শোক প্রকাশ করা। কারবালার ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত সাহিত্যকে বলা হয়
এই মর্সিয়া সাহিত্য। আর এই মর্সিয়া সাহিত্যের আদি কবি এবং শ্রেষ্ঠ কবি হলেন শেখ ফয়জুল্লাহ। মনে থাকে জানো? তাহলে মর্সিয়া কি? মর্সিয়া হলো ফার্সি শব্দ, ফার্সি মানে ইরান, ফার্সি মানে ইরান। তাহলে এই যে কারবালার ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত সাহিত্যকে বলে মর্সিয়া সাহিত্য। আর এই মর্সিয়া সাহিত্য রচনা করেছেন কে? মর্সিয়া সাহিত্যের আদি কবি কে? শেখ ফয়জুল্লাহ। মর্সিয়া সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? শেখ ফয়জুল্লাহ। ক্লিয়ার? আর বাংলা সাহিত্যের প্রথম মর্সিয়া সাহিত্য হলো জয়নবের চৌতিশা। লিখে রাখো, বাংলা সাহিত্যের প্রথম মর্সিয়া সাহিত্য হলো জয়নবের চৌতিশা। জয়নবের চৌতিশা লিখে রাখো ভাইয়ারা আপুরা। তাহলে বাংলা, এটা কিন্তু আসতে পারে বিশেষ পরীক্ষা, বর্ণনা পরীক্ষায়। বাংলা সাহিত্যের প্রথম মর্সিয়া সাহিত্য হলো জয়নবের চৌতিশা। জয়নবের চৌতিশা। আর একটা কি বলেছি? কারবালার ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত সাহিত্যকে বলা হয় মর্সিয়া সাহিত্য। মর্সিয়া কোন ভাষার শব্দ? মর্সিয়া কিন্তু ফার্সি শব্দ। অনেক বাজারে গাইডে এই তথ্যটা ভুল দেয়া আছে, লিখে রাখছে আরবি। মর্সিয়া কিন্তু আরবি শব্দ না, মর্সিয়া আজকে শিখে রাখেন ফার্সি, ফার্সি, ফার্সি। কার কার হইল? দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত। এই কার কার হয়েছে? মর্সিয়া ফার্সি শব্দ কার কার হয়েছে? কে কে এটা সঠিক উত্তরটা কে কে পারলেন? কে কে পারলেন একটু দ্রুত বলেন। আর আজকে কিন্তু আমাদের একটা অফার চলতেছে, আজকে এই রিমঝিম বৃষ্টিতে অফার চলতেছে কিন্তু। আমাদের হটলাইন নাম্বারে কল করলে আপনি বিসিএস কোর্স, আপনি যে কোনো কোর্সে, প্রাইমারি ফাউন্ডেশন বলেন, নিবন্ধন, যে কোনো কোর্সে ভর্তি হলে আপনি 50% ডিসকাউন্টে ভর্তির সুযোগ পাবেন। এরপরে প্রশ্নটা আমরা একটু যাই দেখি, এটা কি? আপন ভালো সবাই চায়। এই চমৎকার একটা প্রশ্ন দেখো, আপন ভালো সবাই চায়, এখানে ভালো কোন পথ? আপন ভালো সবাই চায়, আপন ভালো সবাই চায়, এখানে মূলত এই যে ভালো কোন পথ, এটা কি বিশেষণ, সর্বনাম, বিশেষ্য নাকি অব্যয়? দেখি কে কে পারেন। কোথায় আরবি, কোথাও ফার্সি, কি এক জ্বালা, জ্বালার অভাব নেই, ক্ষমা করে দিলাম সাবরিনা। এটা বলো, আপন ভালো সবাই চায়, এই বাক্যে ভালো কোন পদ? বিশেষণ, সর্বনাম, বিশেষ্য নাকি অব্যয়? হ্যাঁ, নাথ সাহিত্যের আদি কবি এবং শেষ কবিও কিন্তু শেখ ফয়জুল্লাহ। এবং নাথ সাহিত্য প্রথম, বাংলা সাহিত্যের নাথ সাহিত্যের নাম গোরক্ষ বিজয়। বাংলা সাহিত্যের প্রথম নাথ সাহিত্য কোনটা? গোরক্ষ বিজয়। একাধারে নাথ সাহিত্য এবং মর্সিয়া সাহিত্য রচনা করেছেন এই শেখ ফয়জুল্লাহ। শেখ ফয়জুল্লাহ। আচ্ছা, অনেকে বলেছেন স্যার বিশেষ্য, কেউ বা বলেন এটা হলো বিশেষণ। আসলে এটা ভালো করে পড়তে হবে, বেসিক জ্ঞান না থাকলে আপনি এই ধরনের প্রশ্ন কখনোই পরীক্ষার হলে পারবেন না। আমি একটা চোরামি টেকনিক, নিনজা টেকনিক দেখাই। এটা অনেকেই অ্যাডজেক্টিভ টিক দিবেন, অনেকে বলে গুড, এটা তো অ্যাডজেক্টিভ। তা ভালো, এটাও কি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ মানে কি বিশেষণ, তাহলে উত্তরটা বিশেষণ টিক দিয়ে দেবেন। যারা খাস বাংলার লোক আছেন তারা কিন্তু এই বিশেষণে উত্তর করবেন। আসলে উত্তরটা কি যে বিশেষণ না, উত্তর হবে নাউন বা বিশেষ্য। সঠিক উত্তরটা কি? বিশেষ্য। কেমনে দেখো, এই একটা নিয়ম কিন্তু আমি আপনাদেরকে শিখিয়েছি পেইড বেজের ক্লাসে, যে এই আন্ডারলাইন যে শব্দটা থাকবে, এই শব্দটার পূর্বপদ এবং পরপদ যদি প্রোনাউন হয়, তাহলে এই আন্ডারলাইনের শব্দটা নাউন হয়ে যাবে। তা দেখো, আপন এটা একটা প্রোনাউন, সবাই অল এটাও একটা প্রোনাউন। তা আন্ডারলাইনের পূর্বপদ এবং পরপদ যদি প্রোনাউন হয়, এই আন্ডারলাইনকৃত শব্দটা তখন নাউন হয়ে যাবে। এজন্য এটা হবে নাউন, বিশেষ্য। কার কার হলো? হাত জাগো, হাত জাগো, কার কার হলো? এটা কার কার হলো? কার কার হলো? দেখেন কত সুন্দর প্রশ্ন, তাই তো? বেসিক জ্ঞান থাকলে আপনি যে কোনো চাকরি পাবেন। আপনারা অনেকে খালি চাকরি পরীক্ষা দেন শুক্রবার শনিবার, শুধু ঢাকা শহরে আসেন। আগামীকালও অনেকের পরীক্ষা আছে, এই ঢাকা শহরে আসেন আর যান, কোনো লাভ হয় না। এত পরীক্ষা দিলাম, টিকেন না। টিকেন না কেন? ওই বাজারে গাইড বইয়ে ভুল থাকে, ভুল উত্তর করে আসেন পরীক্ষার হলে, যে কারণে আপনি টিকেন না। বেসিক জ্ঞানের অভাব থাকে, যে কারণে আপনি পরীক্ষায় টিকতেছেন না। এরপরে প্রশ্নটা দেখেন ভাইয়েরা, দেখেন ব্যবহারজীবী শব্দটির অর্থ কি? ব্যবহারজীবী, এখন কইবে স্যার কেমনে প্রশ্ন বানায়। ব্যবহারজীবী শব্দটির অর্থ কি? আইনজীবী, পেশাজীবী, কুমিরজীবী? কুমিরজীবী না, এটা হবে আসলে কুশিরজীবী, স্পেলিং এ ভুল আছে। আটা কাপুরে বাবু, আটা কি? ব্যবহারজীবী শব্দটির অর্থ কি বলেন? ব্যবহারজীবী শব্দটির অর্থ কি? কাপুরে বাবু, কাপুরে বাবু, আরটা হলো আইনজীবী, পেশাজীবী, কুশিরজীবী। এটা শুদ্ধ বানানটা হলো, মনে একটা ভুল আছে, স্পেলিং মিস্টেক আছে।
এটা হবে কুশিজীবী। বানানটা কি হবে? কয়রস্য করে কু, দন্তস্বয় দীর্ঘিকার দ। স্পেলিং মিস্টেক আছে, আসলে হবে কুশিজীবী। কুশিজীবী মানে সুদখোর। উত্তরটা কি হবে? ব্যবহারজীবী শব্দের অর্থ কি? ব্যবহারজীবী শব্দের অর্থ কি? ব্যবহারজীবী, ব্যবহারজীবী, ব্যবহারজীবী। দেখেন এই প্রশ্নটা কিন্তু ধরতে পারে যে কোনো পরীক্ষায়, যে ব্যবহারজীবী শব্দটির অর্থ কি, এরকম একটা ভোকাবুলারি কিন্তু দিয়ে দেয় যে কোনো জব পরীক্ষায়, বিশেষ সকল পরীক্ষায়। আজকে জেনে নেন এই ব্যবহারজীবী শব্দটার অর্থ হলো আইনজীবী। ব্যবহারজীবী শব্দের অর্থ আইনজীবী, শিখে রাখেন। ব্যবহারজীবী শব্দের অর্থ আইনজীবী। পারছেন? হ্যাঁ, কুশিজীবী মানে হলো সুদখোর। এই কুশিজীবী মানে হলো আমাদের সমাজে যারা কি খায়, সুদ খায়, তাদের বলে সুদখোর। তা আজকে আমরা শিখে গেলাম যে ব্যবহারজীবী শব্দের অর্থ আইনজীবী। এখন কয় স্যার এই প্রশ্ন কেমনে বানাইলেন? এরপরে প্রশ্ন, সেলফি এর সঠিক পারিভাষিক শব্দ কি? দেখি এটা কে কে পারেন। সেলফি এর এটা পারিভাষিক থেকে আপনাদের একটা বিসিএস পরীক্ষা বা অন্যান্য চাকরি পরীক্ষা, প্রাইমারি বলেন যে কোনো জব পরীক্ষা এটা কিন্তু দেয়। পারিভাষিক শব্দ থেকে একটা প্রশ্ন দেয়, যে তাই এটা আমরা দিলাম যে বলেন সেলফি এর সঠিক পারিভাষিক শব্দ কি? প্রতিচিত্র, নিজস্বী, মুখচ্ছবি, নিজেকে নিজেকে। কোনটা হবে উত্তরটা? দ্রুত বলো। আল আমিন শেখ, আমি পেরেছি, থ্যাংক ইউ। তাহলে সেলফি এর সঠিক পারিভাষিক শব্দ কি বলেন? সেলফি শব্দটি পারিভাষিক, অনেকে বলেছেন স্যার প্রতিচিত্র, কেউ বলেছেন খ, কেউ বলেছেন খ। ছটপট উত্তর বলেন। সেলফি এর সঠিক পারিভাষিক শব্দ কি? প্রতিচিত্র, নিজস্বী, মুখচ্ছবি, নিজেকে জানা। নিজেকে জানা কোনটা হবে? স্যার এত যে সেলফি তুলেন এইবার বলেন, এত যে সেলফি তুলেন এইবার বলেন। হ্যাঁ, এত এত যে আপনারা সেলফি তুলেন এবার বলেন এটা কি? সেলফি এর পারিভাষিক শব্দ কি? দেখেন এইগুলা যদি না পারেন আপনার চাকরিটা হবে না। তা সেলফি এর পারিভাষিক শব্দ হলো নিজস্বী। এর শব্দটা কি? অর্থ হলো নিজস্বী। আমি গতকাল এটা আনন্দবাজার পত্রিকা আছে কলকাতার, এই আনন্দবাজার পত্রিকায় দেখলাম একটা মানে পোস্টের ভিতরে লিখছে এটা, যে সেলফি এর পারিভাষিক শব্দ কি? নিজস্বী। মনে থাকে জানো? তাই সেলফি এই প্রতিচিত্র হবে না। সেলফি আজকে শিখে রাখেন, কোন জব পরীক্ষা যদি ধরে আপনার বিসিএস এ বা অন্য কোনো জবে যদি ধরে, সেলফি এর পারিভাষিক শব্দ হলো নিজস্বী। আবার অনেকে আবার বলে সেলফি এর পারিভাষিক শব্দ এরকম না, এরকম মেয়েরা ছবি তোলে না সেলফি, এই সুমা দেওয়া না কিন্তু। সেলফি এর পারিভাষিক শব্দ কিন্তু সুমা দেওয়া না। সেলফি এর পারিভাষিক শব্দ কে? নিজস্বী। এরপরে প্রশ্নটা একটু দেখো, জিগর পস্তানি। জিগর পস্তানি বাগধারাটির অর্থ কি? এই চাকরি পড়ি, এটা কিন্তু কিছুদিন আগে একটা জব পরীক্ষা এসেছিল। জিগর পস্তানি এই বাগধারাটার অর্থ কি? কে পারেন? জিগর পস্তানি বাগধারার অর্থ কি? হৃদয় বিদারক, অত্যন্ত কৃশ, নাকি অতি সাধারণ, নাকি নব যৌবন? কোনটা হবে? দ্রুত বলো, দ্রুত উত্তরটা কি হবে? এটা উত্তরটা বলো, টাস টাস বলো। জিগর পস্তানি বাগধারাটির অর্থ কি? হৃদয় বিদারক, অত্যন্ত কৃশ, নাকি অতি সাধারণ, নাকি নব যৌবন? দেখেন এটা কিন্তু উত্তরটা অত্যন্ত কৃশ এটা হবে, নাকি নব যৌবন হবে, নাকি অতি সাধারণ, নাকি হৃদয় বিদারক? কোনটা হবে? অনেকে বলছেন হৃদয় বিদারক, অনেকে বলছেন অতি সাধারণ, ডিনা বলছেন কিস দেওয়া, তারপর নব যৌবন। সেলফির পারিভাষিক শব্দ হলো নিজস্বী। গুড। আচ্ছা, অনেকে বলছেন নব যৌবন না, এখানে জিগর পস্তানি মানে হৃদয় বিদারক। জিগর পস্তা এই বাগধারাটা যদি আবার কোনো বিসিএস বা কোনো পরীক্ষায় ধরে যে জিগর পস্তানি এর পারিভাষিক শব্দের অর্থ কি? উত্তরটা হবে হৃদয় বিদারক, ট্রাজেডি। উত্তরটা কি হবে? ট্রাজেডি। তাহলে জিগর পস্তানি মানে হৃদয় বিদারক। থ্যাংক ইউ। এরপরে প্রশ্ন দেখো, চমৎকার একটা বিসিএস পরীক্ষা প্রশ্ন ছিল। এখানে আমরা আরেকটা প্রশ্ন দিয়েছিলাম, চর্যাপদের কোন কবি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? দেখি উত্তরটা কে পারেন। এবারও কিন্তু দেখো আমাদের এনএসআই নিয়োগ পরীক্ষায় চর্যাপদ থেকে একটা ডিপলি প্রশ্ন করা হয়েছিল। চর্যাপদ থেকে ডিপলি প্রশ্ন করা হয়েছিল এনএসআই নিয়োগ পরীক্ষায়। এরকম বিসিএস বা অন্যান্য জব পরীক্ষায় কিন্তু এই চর্যাপদ থেকে ডিপলি প্রশ্ন ধরে। তো এবার একটু বলেন, শুধু ওইটা পড়লে হবে না। চর্যাপদের পদ সংখ্যা কয়টি, চর্যাপদের সর্বাধিক পদকর্তা রচনা কয়টি, এই চর্যাপদের আদি কবি কি, এই আজাইরা জিনিস পড়ে আর লাভ নাই, বেসিক পড়তে হবে। তাহলে এই প্রশ্নটা কি পারেন? চর্যাপদের কোন কবি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? আর ভারতের সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বলা হয় এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে। উত্তরটা বলেন। ক আমিরুল সর্দার, ক কেউ আল আমিন, তিনি বলছেন শান্তি পাক। খ চর্যাপদের কোন কবি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? দেখেন এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন
কে কে বলেন? একজন হলো শান্তিপা। উত্তরটা সঠিক হয়েছে, যারা শান্তিপা বলছেন উত্তরটা সঠিক। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন শান্তিপা। আরো একজন শিক্ষক আছেন, ওনার নাম ভুসুকোপা, লিখে রাখো। আরো একজন আছে, ওনার নাম হলো ভুসুকোপা। ইনিও কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছিল। তা শান্তিপা এবং ভুসুকোপা এই দুই ব্যক্তি কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা শিক্ষক ছিলেন। এই প্রশ্ন দুইটা লিখে রাখো, একটু ভালো করে কাজে দিবে। এবার দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন চর্যাপদের কোন কবি? এই কান্নপা কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। আসতে পারে যে চর্যাপদের কোন কবি নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, স্টুডেন্ট ছিলেন। তা নালন্দা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন বা ছাত্র ছিলেন, এই হলো কান্নপা। ওকে, এরপর আরেকটা প্রশ্ন আসতে পারে, চর্যাপদের কোন কবি নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন? তার নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন সরহপা। লিখে রাখেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন সরহপা। দন্তস্ব রহ, চর্যাপদের সবচেয়ে কনিষ্ঠ কবি এই সরহপা। তিনি কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন। তাহলে এখান থেকে কয়টা প্রশ্ন আমরা নতুন জানলাম? এই ধরনের প্রশ্ন বাজারে গাইড বইয়ে পাইতেন না। ক্লিয়ার? তাহলে আমরা জানলাম চর্যাপদের কোন কবি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। একজন হলো শান্তিপা আর একজন ভূষুকোপা। আর নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে? চর্যাপদের কোন কবি? তিনি হলেন কান্নপা। আর চর্যাপদের কোন কবি এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন? তিনি হলেন সরহপা। ক্লিয়ার? দ্রুত 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 দ্রুত। আচ্ছা, এবার একটু কমেন্টের মাধ্যমে জানান যে এই প্রশ্নের মান কেমন ছিল, আমাদের মডেল টেস্টের এই মানগুলা কেমন, একটু বলেন। প্রশ্নের মান কেমন বলেন। ক্লিয়ার? নতুন নতুন তথ্য পাচ্ছেন তো? গুড। তাহলে গেল এটা। এরপরে দেখি পরের প্রশ্নটা কি ছিল আমাদের। পরের প্রশ্নটা একটু টাস্টার জবাব দিব আমরা। এই প্রশ্নটা কে পান? দেখ, পদ্মপুরাণ কাব্যটির রচয়িতা কে? এরপরে প্রশ্ন দেখেন কেমনে প্রশ্নগুলো আমরা তৈরি করেছিলাম। এই মডেল টেস্টে প্রশ্নগুলো তৈরি করা হয়। এবার বুঝতে পারেন যে কেমনে প্রশ্ন আসলে তৈরি করা হয়। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দেখি কয়জনে পেরেছিলেন আপনারা মডেল টেস্ট যারা দিচ্ছেন। পদ্মপুরাণ কাব্যটির রচয়িতা কে? বিজয়গুপ্ত, দ্বিজবংশী দাস, নারায়ণ দেব, নাকি উপরের সবগুলো? কোনটা হবে? একজন লিখছে স্যার এটা অসাধারণ রকম কঠিন। অসাধারণ মানে কঠিন। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরদের আচার্য বলা হয়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হলো বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর থাকেন রাষ্ট্রপতি বাংলাদেশের। এই রাষ্ট্রপতির বাংলা এই যে চ্যান্সেলর, এই চ্যান্সেলর বাংলা বলা হয় আচার্য। চ্যান্সেলর বাংলা কি? আচার্য। আচ্ছা, এবার দেখো এখানে দেখো, পদ্মপুরাণ কাব্যটি রচয়িতাকে, এইটা কিন্তু বিশেষ পরীক্ষায় একবার আসছে। এই প্রশ্নটা বিশেষ পরীক্ষায় একবার আসছে, কিন্তু দেখে এটা কে পারেন। পদ্মপুরাণ কাব্যটি রচয়িতাকে? বিজয়গুপ্ত, দ্বিজবংশী দাস, নারায়ণ দেব, আর ঘনাবার লেখা আছে উপরের সবগুলো। উত্তরটা কি হবে? দ্রুত 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 দ্রুত। এটা কি হবে? পদ্মপুরাণ কাব্যটি রচয়িতা, আজকে খেয়াল রাখেন, পদ্মপুরাণ কাব্যটা বিজয়গুপ্ত রচনা করেছেন, দ্বিজবংশী দাসও লিখেছেন, নারায়ণ দেবও লিখেছেন। উত্তর হবে সবগুলো। উত্তর হবে কি? সবগুলো। খেয়াল করেন, উত্তর হবে সবগুলো, ভালো করে খেয়াল রাখেন। কারণ পদ্মপুরাণ হলো মনসামঙ্গল কাব্য। মনসামঙ্গল কাব্য নিয়ে অনেকেই কিন্তু কাব্য রচনা করেছেন। এই মনসামঙ্গল কাব্য নিয়ে বিজয়গুপ্ত, যার বাড়ি হলো বরিশাল, এই বরিশাল্লা এই গৈলা গ্রামে তার জন্ম। এই বিজয়গুপ্ত তিনি কিন্তু মনসামঙ্গল কাব্যটি লিখেছিলেন, অর্থাৎ তার রচিত কাব্যের নাম কিন্তু পদ্মপুরাণ। এরপর দেখেন, এই দ্বিজবংশী দাস, তার বাড়ি কিন্তু কিশোরগঞ্জ, অর্থাৎ এই যে দ্বিজবংশী দাস তিনিও কিন্তু এই পদ্মপুরাণ নামে মনসামঙ্গল কাব্য রচনা করেছেন। সুতরাং দ্বিজবংশী দাসও কিন্তু এই পদ্মপুরাণ কাব্যটা লিখেছেন। এবার দেখো, নারায়ণ দেব, এই ব্যক্তির বাড়ি হলো পশ্চিমবঙ্গে, এই ব্যক্তিও কিন্তু পদ্মপুরাণ নামে তিনি কিন্তু মনসামঙ্গল কাব্য রচনা করেছেন। সুতরাং উত্তরটা হবে সবগুলো সবগুলো সবগুলো। মনে থাকবে।
এই যে রামায়ণের প্রথম মহিলা অনুবাদককে চন্দ্রাবতী, এই চন্দ্রাবতীর পিতা কিন্তু দ্বিজবংশী দাস। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হলো চন্দ্রাবতী। এই চন্দ্রাবতী বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। চন্দ্রাবতীর পিতার নাম দ্বিজবংশী দাস। দ্বিজবংশী দাসের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। তাহলে দেখো পদ্মপুরাণ কাব্যটি রচয়িতা কে? বিজয়গুপ্ত হবে, দ্বিজবংশী দাসও হবে, নারায়ণ দেব হবে। সুতরাং সঠিক উত্তরটা হবে সবগুলো। মনে থাকবে? দেখছেন, আপনারা দেখেন প্রশ্ন পড়াশোনা করেন না তাই পারেন না, কিন্তু যারা বেসিক ক্লাস করছে আমার, তারা কিন্তু এই ধরনের প্রশ্ন তাদের কাছে পানি পানি পানি, তাদের কাছে পানি। এরপরে প্রশ্ন দেখো কেমনে প্রশ্ন বানায়। দেখো প্রশ্ন কেমনে বানানো হয়েছিল। আচ্ছা, এবার বলো লাইলি মজনু কাব্যটির মূল রচয়িতা কে? লাইলি মজনু কাব্যটির মূল রচয়িতা কে বলেন তো? লাইলি মজনু কাব্যটির মূল রচয়িতা কে? নিজামী, দৌলতুজির বাহারাম খান, সৈয়দ হামজা, নাকি শাহ মোহাম্মদ সগীর? লাইলি মজনু কাব্যটির মূল রচয়িতা কে? দেখে আপনাদের কাছে উত্তরটা আশা করতেছি। লাইলি মজনু কাব্যটির মূল রচয়িতা কে? অনেকে বলতেছেন দৌলতুজির বাহারাম খা, দৌলতুজির বাহারাম খা। যারা এটা সঠিক উত্তরটা একজন পারছেন, তার নাম এ এস সুমন। সুমনকে অসংখ্য ধন্যবাদ। তিনি পেরেছেন যে স্যার এটার মূল রচয়িতা হলেন নিজামী। দেখেন প্রশ্ন ভালো করে পড়বেন, তারপর উত্তর করবেন। লাইলি মজনু কাব্যের মূল রচয়িতাকে, এখানে কিন্তু মূল কথাটা বলছে মূল রচয়িতা। প্রশ্ন পড়বেন তারপর উত্তর করবেন। মূল রচয়িতা হলো নিজামী। উত্তরটা কি হবে? নিজামী। ইনি কিন্তু ইরানের কবি। লাইলি ওয়া মজনুন, লাইলা ওয়া মজনুন নামে তিনি কিন্তু কাব্য রচনা করেছেন। তাই লাইলি মজনু কাব্যটির মূল রচয়িতা বলেছে এখানে। এই মূল রচয়িতা কিন্তু ইরানের বিখ্যাত কবি নিজামী। এই নিজামী কিন্তু নিজামী গঞ্জবি বলা হয়। তিনি কিন্তু প্রথম এই লাইলি মজনু কাব্যটা ফার্সি ভাষায় তিনি লেখেন। পরবর্তীতে কি করেন? এটাকে বাংলায় অনুবাদ করেন আমাদের দৌলতুজির বাহারাম খান। তা যদি পরীক্ষা বলে লাইলি মজনু কাব্যটি অনুবাদক কে, যদি বলে লাইলি মজনু কাব্যটি বাংলায় অনুবাদ করেন কে বা অনুবাদক কে, তাহলে উত্তরটা হবে দৌলতুজির বাহারাম খান। আর যদি বলে লাইলি মজনু কাব্যটির মূল রচয়িতাকে, উত্তরটা হবে নিজামী, 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 নিজামী। ক্লিয়ার? লাইলা ওয়া মজনুন মূল গ্রন্থ, মূল রচয়িতা নিজামী, অনুবাদ করেছে দৌলতুজির বাহারাম খান। এই তো সাবরিনা বেবিটা পারছে। দেখছেন, দেখছেন কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন উত্তরগুলো ভুল করেন। এই ভুলগুলা করা যাবে না। পরের প্রশ্নটা দেখেন, পরের প্রশ্ন দেখেন আরাকান রাজসভার একমাত্র হিন্দু কবিকে? কেমনে বিশেষ প্রশ্ন বানায়, তাই না? কেমনে প্রশ্ন বানায়? প্রশ্ন পরীক্ষা দিয়ে অনেকেই বুঝছে যে প্রশ্ন যে নাসির স্যার বানাইছে এটা 100% বোঝা গেছে। এই প্রশ্ন উত্তরটা কি বানায়? আরাকান রাজসভার একমাত্র হিন্দু কবিকে? কুরেশি মাগন ঠাকুর, বিজয়গুপ্ত, কৃত্তিবাস ওঝা, অথবা কোনটি নয়? ভালো করে প্রশ্ন পড়বা, তারপর উত্তর করবা পরীক্ষার হলে ঠান্ডা মাথায়। আরাকান রাজসভার একমাত্র হিন্দু কবি কে? অপশনে কুরেশি মাগন ঠাকুর ক নম্বরে, খ নম্বরে কৃত্তিবাস ওঝা, ঘ নম্বরে বিজয়গুপ্ত, ঘ নম্বরে কোনটি নয়। উত্তরটা কোনটা হবে দেখি। একজনে বলতেছেন স্যার কুরেশি মাগন ঠাকুর, সবাই বলতেছেন ক ক ক ক ক। দীপন বিশ্বাস ক, মাহমুদুল হাসান কুরেশি মাগনটা। খেয়াল করেন এইটা ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এই ভাই নাম দেখে বোঝেন না, এই কোরাইশ বংশের লোক। এই বেটা, বেটা তো মুসলমান। এটা বাজার গাইডে ভুল দেওয়া। ভাই এখন গুগল আছে না, গুগলে সার্চ দিয়ে দেখতে পাবে এই বেটাকে হিন্দু বানাই দিয়েছেন এই বেটারে। ঠাকুর তো ফার্সি শব্দ, ঠাকুর এই বেটার উপাধি, এই বেটার উপাধি ঠাকুর। এই রবীন্দ্রনাথ কি ঠাকুর? হে ঠাকুর কি তাদের বংশের নাম? এখানে দেখো প্রথমে লেখা আছে কুরাইশ, কুরাইশ বংশের লোক। এই বেটা তো মুসলমান, এই বেটা তো মুসলিম। এই বেটার নামে টিক দিয়ে লেখা, কও তো এই বেটা তো মুসলিম। এই যে কুরেশি মাগন ঠাকুর, উনি হলো আরাকান রাজসভার প্রধানমন্ত্রী ছিলেন এবং আরাকান রাজসভার মুখ্যমন্ত্রী ছিলেন। তার অনুরোধেই কিন্তু আলাউ কি করলো? পদ্মাবতী কাব্যটা রচনা করলো। তা আলাউলের পৃষ্ঠপোষকতা কে ছিল? আলাউলকে স্থান দিয়েছিলেন, তাকে সাহিত্য রচনার জন্য পৃষ্ঠপোষকতা দান করেছিলেন কে? এই কুরেশি মাগন ঠাকুর। এই কুরেশি মাগন ঠাকুর কে? তিনি কিন্তু আরাকান রাজসভার প্রধানমন্ত্রী ছিলেন এবং আরাকান রাজসভার মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি হলেন বিখ্যাত কুরাইশ বংশের একজন লোক। কোন বংশ? কুরাইশ বংশের লোক। তিনি কিন্তু মুসলমান, তিনি কিন্তু হিন্দু না। এখানে কৃত্তিবাস ওঝা ইনিও হিন্দু, বিজয়গুপ্ত এই বেটাও হিন্দু। কিন্তু বিজয়গুপ্ত এই বেটা তো বাংলাদেশে বরিশালে জন্মগ্রহণ করছে।
এবং বিজয়গুপ্ত কি লিখছে? উনি মনসা মঙ্গল কাব্য লিখছে। উনি তো আরাকান রাজসভার কবি না, তা উত্তর তো এটা জীবন হবে না। আবার কৃত্তিবাস ওঝা উনি কিন্তু রামায়ণের অনুবাদক, সুতরাং এই বেটা উত্তর হবে না। সঠিক উত্তর হবে কোনটি নয়, কারণ আরাকান রাজসভার কোন হিন্দু কবি ছিল না, ছিল না, ছিল না, ছিল না। আরাকান রাজসভায় কোনো হিন্দু কবি ছিল না, ছিল না, ছিল না, ছিল না। সুতরাং সঠিক উত্তরটা হবে কোনটি নয়। ইস রে, দেখছে, পারলেন না। কি সেম, কি পড়াশোনাটাই না করেন, বিখ্যাত বিখ্যাত কোচিং এ ভর্তি হইয়া বাংলা ক্লাস করেন, কিন্তু এগুলো উত্তর পারেন না। সেম, দেখছেন, পারলেন না। মান সম্মান কিচ্ছু নাই ভাই। এই কোরাইশ বংশের লোক, এর নাম প্রকৃত নাম মাগন, ওর নামটা হলো মাগন, ও কোরাইশ বংশের লোক, আর ঠাকুর হলো এই বেটার উপাধি। এ বেটা মুসলমান। আমি ভাবতাম ওই বেটা হিন্দু, আপনারা তো কত কিছুই ভাবতেন। এই যে বিদ্যাপতি, অনেকে আমাকে কয় স্যার বিদ্যাপতি কি লেডিস নাকি পুরুষ? এটা কিন্তু পুরুষ, অনেকে মনে করে এটা লেডিস। আবার দেখেন, অনেকে আবার মনে করে ঈশ্বরী পাটনি, ঈশ্বরী, এই যে দেখো ঈশ্বরী পাটনি, অনেকে কয় কি কয় স্যার পাট ঈশ্বরী পাটি মনে হয় পুরুষ, আসলে এটা পুরুষ, এটাও কিন্তু লেডিস। ঈশ্বরী পাটি কি, এ কিন্তু লেডিস, ঈশ্বরী পাটি লেডিস। ক্লিয়ার, 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 ক্লিয়ার। হুম, হালকা ভাবে কট দিয়ে দিছি। এবার প্রশ্ন এরকম, প্রত্যেকটা মডেল টেস্টের প্রশ্নের ভিতরে এরকম বিসিএস স্টাইলে প্রশ্ন করা হবে এখন থেকে। হালকার উপরে কট খাওয়াই দিছি রে, হালকার উপর কট খাইছে। আচ্ছা দেখি আমাদের পরে বাংলা প্রশ্নগুলা কি আছে দেখি। কেমনে প্রশ্ন বানায় এইবার একটু দেখেন প্রশ্ন। এই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা সহ আপনাদেরকে আমরা গ্রুপে পেজে পোস্ট করে দিব আগামীকাল। আপনারা এই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ তখন আবার আপনারা পেয়ে যাবেন, এবং এটা কোনো টাকা পয়সা লাগবে না, বুঝছেন। আচ্ছা এবারে দেখো, পুরুষ পরীক্ষা, এই সংস্কৃত কত সুন্দর একটা প্রশ্ন দিয়েছি, দেখি কে পারেন। এইটা আমাদের পরীক্ষা দিয়েছে, কত সুন্দর কিউট একটা প্রশ্ন দিলাম, দেখি উত্তরটা কে পারেন। এই কিউট প্রশ্ন উত্তরটা কে পারেন? পুরুষ পরীক্ষা, প্রশ্নের নাম কি? পুরুষ পরীক্ষা। পুরুষ পরীক্ষা সংস্কৃত ভাষায় রচিত গ্রন্থটির রচয়িতা কে? উত্তরটা প্রথমে দেয়া আছে হরপ্রসাদ রায়, খ নম্বর দেয়া আছে চণ্ডীদাস, গ নম্বর দেয়া আছে বিদ্যাপতি, এবং ঘ নম্বর দেয়া আছে গোলকনাথ শর্মা। দেখি প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল, আল্লাহ সবাইকে হেফাজত করুক। স্যার আপনি আমার কমেন্ট কখনোই পড়েন না। জয়নাব হোসেন, কেন বেবি? পড়লাম তো, থ্যাংক ইউ সো মাচ স্যার। নাজমুল হুদা, ফারজানা খান, সুলতানা রাজিয়া, শেখ মিলন আহমেদ। স্যার নারী পরীক্ষা হবে না? আর না, অনুকূল ঘোষ, নারী পরীক্ষা হবে না? আর বাংলা সিনেমার নাসির খান। আচ্ছা বলো, পুরুষ পরীক্ষা সংস্কৃত ভাষায় রচিত এই বিখ্যাত একটা গ্রন্থ, পুরুষ পরীক্ষা, এটা সংস্কৃত ভাষায় রচিত এই বিখ্যাত গ্রন্থটি রচয়িতা কে? উত্তরটা হলো হরপ্রসাদ রায়, নাকি বিদ্যাপতি, নাকি চণ্ডীদাস, নাকি গোলকনাথ শর্মা। দেখি কে পারেন এটা, দেখি এই উত্তরটা কে পারেন, দেখি উত্তরটা কে পারেন। আমি কিছুই উত্তর দেয়নি, কট খেয়ে যাওয়ার আগে বেঁচে গেছি হালকা করে। বাহ, এরকমই যাবেন আপনারা। এটা কি হবে, এটা কি হবে? পুরুষ পরীক্ষা সংস্কৃত ভাষায় রচিত গ্রন্থটি রচয়িতা কে? দ্রুত বলো। গোলকনাথ শর্মা, একজন বলছে গোলকনাথ শর্মা, শাস্ত্রী নাকি রায়? আমি বলছি এখানে গোলকনাথ শর্মা। ক ক ক, জাহাঙ্গীর সেলিম, তিনি বলছেন ক ক ক। এখন পর্যন্ত উত্তরটা কেউই পারলেন না। ভালো করে খেয়াল রাখেন, এই পুরুষ পরীক্ষা সংস্কৃত ভাষায় রচিত গ্রন্থটি রচয়িতা হলো বিদ্যাপতি, মিথিলার কবি বিদ্যাপতি। তিনি সংস্কৃত ভাষায় প্রথম এই বইটা লেখেন, এবং এই বইটাকে প্রথম বাংলায় অনুবাদ করেন হরপ্রসাদ রায়। তাই পুরুষ পরীক্ষা বাংলায় অনুবাদ করেন কে? পুরুষ পরীক্ষায় বাংলায় অনুবাদ করেন কে? এই হরপ্রসাদ রায়। ক্লিয়ার? প্রশ্ন ভালো করে পড়বা, তারপর উত্তর দিবা। এই পুরুষ পরীক্ষা সুন্দর মতো লিখে দিয়েছি, পুরুষ পরীক্ষা সংস্কৃত ভাষায় রচিত গ্রন্থটি রচয়িতাকে? উত্তরটা হবে বিদ্যাপতি, মিথিলার কবি বিদ্যাপতি। কিন্তু এখন দেখো, আর এই পুরুষ যদি পরীক্ষা আসে, পুরুষ পরীক্ষা এটি বাংলায় অনুবাদ করেন কে? এই পুরুষ পরীক্ষা বাংলায় অনুবাদ করেন হরপ্রসাদ রায়, হরপ্রসাদ রায়। পারলেন না, ইস রে ইস। আব্দুল্লাহ আল মারুফ, তিনি বলছেন স্যার আমি পেরেছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে কে পারলেন কন? আপনারা তো লিটারেচারে অনেক, দেখেন কেমনে টিকবেন,
বিশেষ পরীক্ষায় লিটারেচারে চিন্তা করছেন, বিশেষ পরীক্ষায় লিটারেচার থেকে প্রশ্ন ধরে কতগুলা, প্রায় বিশেষ পরীক্ষায় 20টা প্রশ্ন ধরে লিটারেচার থেকে। এরপর দেখেন আবার অন্য পরীক্ষা আছে, আপনার প্রাইমারি পরীক্ষায় 5-7টা লিটারেচার আসে, নিবন্ধন পরীক্ষায় কলেজ পর্যায়ে 8টা-10টা প্রশ্ন আসে, কোন পরীক্ষায় 10টা, নিবন্ধন পরীক্ষায় 10টা এই ধরে, আবার 11 থেকে 20টা বিভিন্ন চাকরি পরীক্ষায় লিটারেচার থেকে প্রশ্ন আসে। আপনি তো লিটারেচার পারতেছেন না, লিটারেচার তো পারতেই আছেন না, কি একটা অবস্থা দেখছেন কেমনে কট খায়। তাহলে পুরুষ পরীক্ষা এটা সংস্কৃত ভাষায় লিখছে কে? বিদ্যাপতি। এই গ্রন্থটা বাংলায় অনুবাদ করেন কে? হরপ্রসাদ রায়। পরের প্রশ্নটা দেখি, বাংলা একাডেমি বইমেলার নাম অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমি বইমেলার নাম গ্রন্থমেলা নামকরণ করেন কে? বাংলা একাডেমি বইমেলার নাম অমর একুশে গ্রন্থমেলা নামকরণ করেন কে? দ্রুত বলো উত্তরটা কি হবে? বাংলা একাডেমি বইমেলার নাম অমর একুশে গ্রন্থমেলা, বা অমর একুশে গ্রন্থমেলা নামকরণ করেন কে? কে বলতে পারেন উত্তরটা? এটা সর্দার জয়নুদ্দিন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মঞ্জুর মওলা, নাকি সেলিনা হোসেন? দ্রুত বলো। সবার হয়েছে কিন্তু ভুল হয়েছে। ইস রে, যারা পারছে কারা আন্দাজে ঢিল মারছে। আচ্ছা এবারে এটা বলো, এটা সহজ প্রশ্ন দিলাম, বাংলা একাডেমি বইমেলার নাম অমর একুশে গ্রন্থমেলা নামকরণ করেন কে? আর আমরা জানি এই বাংলা একাডেমি প্রতিষ্ঠিত কত সালে? 3 ডিসেম্বর 1955 সালে। আর এই বাংলা একাডেমিকে বলা হয় জাতির মননের প্রতীক। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে এই বাংলা একাডেমি প্রতিষ্ঠা করা হয়। আর এই বাংলা একাডেমি প্রতিষ্ঠার স্বপ্ন দ্রষ্টা ছিলেন আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি ছিলেন কিন্তু এই বাংলা একাডেমি প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা। আর এই বাংলা একাডেমিতে প্রাঙ্গণে প্রথম বাংলা বইমেলা চালু হয় 1972 সালে, এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে এই বইমেলা প্রথম চালু করেন সর্দার জয়নুদ্দিন। খেয়াল রাখবেন, বাংলা একাডেমি প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা কে ছিলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা চালু করেন কে? এই সর্দার জয়নুদ্দিন। কত সালে চালু করেন? 1972 সালে তিনি কিন্তু চালু করেন। বাংলাদেশে প্রথম বইমেলার প্রবর্তক কে? তিনি কিন্তু এই সর্দার জয়নুদ্দিন। তাকে বলা হয় বাংলা একাডেমি বইমেলার প্রবর্তক। আর এই বাংলা একাডেমি প্রতি বছর সাহিত্যে অবদানের জন্য কি চালু করেন? বাংলা একাডেমি পুরস্কার চালু করেন। এই বাংলা একাডেমি পুরস্কার চালু করায় 1960 সালে, যেটাকে আমরা বলি 1960 সাল। তাহলে এই বাংলা একাডেমি বইমেলার নাম অমর একুশে গ্রন্থমেলার নামকরণ করেন মঞ্জুর মওলা। উত্তরে কে কে পারছেন? উত্তর হবে মঞ্জুর মওলা। আব্দুল্লাহ আল মারুফ তিনি পেয়েছেন মঞ্জুর মওলা। দেখছেন আপনাদের অবস্থাটা কি? উত্তরটা হবে মঞ্জুর মওলা। খেয়াল রাখো, বাংলা একাডেমি বইমেলার নাম অমর একুশে গ্রন্থমেলার নামকরণ করেন মঞ্জুর মওলা। ক্লিয়ার? দেখছেন কতগুলো প্রশ্ন বলে দিলাম বাংলা একাডেমি থেকে। এর পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা আমরা একটু দেখি। দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? দেখো কত সুন্দর সুন্দর কিউট প্রশ্ন আপনাদের দিলাম, কিন্তু আপনারা পারতেছেন না। ভেরি সেম। দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? দ্রুত বলো। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম দিগদর্শন, বাঙ্গাল গেজেট, নাকি বেঙ্গল গেজেট, নাকি কোনোটি নয়? উত্তরটা কি হবে? সাহিত্যের অবস্থা খুব খারাপ। এই জন্যই তো বলি যে ভাইয়ারা, এই যে 49তম বিসিএস যারা এবার 48তম দিতে পারবে না, 49তম বিসিএস কোর্সে ভর্তি হন। আমাদের এই 49তম বিসিএস কোর্সে যদি ভর্তি হন, আপনার অন্যগুলো এমনি কাভার হয়ে যাবে। এই বিসিএস কোর্সে ভর্তি হলে আপনি দেখবেন যে একদম লিটারেচার একদম বেসিক থেকে পড়ানো হয়। এখানে নতুন যে আমাদের বিসিএস কোর্স রান হয়েছে 49তম, এই কোর্সটা অনলাইনে মাত্র 4000 টাকা নিচ্ছি, একদম বই সহ, লেকচার শীট সহ। আর অফলাইনে মাত্র 10,000 টাকা। আমাদের অফলাইনে ভর্তি ফি মাত্র 10,000 টাকা। দেখেন, এই টাকা দিয়ে যদি আপনি ভর্তি হন, দেখেন আপনি অনেক কিছু জানতে পারবেন। এবং আপনাদের প্রাইমারি কোর্সে ভর্তি হলো দেখবেন ফাউন্ডেশন কোর্সে লিটারেচার ডিপলি পড়ানো হয়, এবং নিবন্ধন কোর্স 10 থেকে 20 থেকে যে কোনো একটা কোর্সে ভর্তি হন, ইনশাল্লাহ সাহিত্য একদম বেসিক থেকে শিখতে পারবেন। তা উত্তরটা কি হবে? অনেকে বলছেন দিগদর্শন, অনেকে বলছেন কোনোটি নয়। সঠিক উত্তরটা এবার অনেকে পেরেছেন, উত্তরটা হবে কোনোটি নয়। কারণ জানে, আপনারা বুঝে গেছেন যে প্রশ্নের ভিতরে অনেক ফাঁদ আছে। এখানে বলছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম, উত্তরটা হবে কোনোটি নয়।
আর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম সমাচার দর্পণ। সমাচার দর্পণ, যেটা অপশনে নাই। এটা সম্পাদক ছিল জন ক্লার্ক মার্সম্যান। লিখে রাখেন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম সমাচার দর্পণ, আর এই পত্রিকাটার সম্পাদকের নাম জন ক্লার্ক মার্সম্যান। এই পত্রিকাটা প্রকাশ পায় 1818 সালে। কত সালে? 1818 সালে। মনে থাকবে, এটা প্রকাশ পায় 1818। তার দেখেন এখানে, আর যদি বলে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রের নাম কি, সেটা হবে দিগদর্শন। এই দিগদর্শন হলো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র। স্যার সাময়িক পত্রটা কি? প্রতি মাসে একবার যেটা প্রকাশ পায়, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট অ্যাফেয়ার্স এর মতো যে জিনিসগুলো, এটা প্রতি মাসে একবার প্রকাশ পায়। এদের বলা হয় যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র যদি বলে, উত্তরটা হবে দিগদর্শন, দিগদর্শন, দিগদর্শন। এটারও সম্পাদক জন ক্লার্ক মার্সম্যান। আর এই দিগদর্শন এটাও প্রকাশ পায় এই 1818 সালে। 1818 সালে। আর যদি বলে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম, উত্তরটা হবে সমাচার দর্পণ। এটা প্রকাশ পায় 1818 সালে, আর এটা সম্পাদক জন ক্লার্ক মার্সম্যান। দেখছেন? চাকরি হবে না কেন? শোনো, যারা বিশেষ পরীক্ষা দিবেন, বিশেষ পরীক্ষা সর্বোচ্চ নম্বর পেতে হয়। প্রাইমারি পরীক্ষা সর্বোচ্চ নম্বর না পেলে আপনার চাকরিটা হবে না, কারণ ওটা তো কোনো রিটেন নাই। প্রাইমারি পরীক্ষা হলো 75 নম্বর একটা প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষা আপনাকে 70+ যদি নম্বর না রাখতে পারে, আপনার কখনোই চাকরিটা হবে না। কারণ এখন যেহেতু কোটা নাই, কোনো লাভ নাই। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস নয়? ভালো করে প্রশ্ন পড়বা, তারপর উত্তর করবা। নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস নয়? নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস নয় বলতো? নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস নয়? কে কে পারেন এটা? নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস নয়? কে পারেন বলেন, কে পারেন? নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস নয়? ভালো করে বলেন, নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস নয়? গোরা, সীতারাম, পথের দাবি, গাভী বৃত্তান্ত। উত্তরটা করেন। নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস নয়? নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস নয়? উত্তরটা ছিল গোড়া, উত্তরটা ছিল সীতারাম, উত্তরটা ছিল পথের দাবি, উত্তরটা ছিল গাভী বৃত্তান্ত। দেখি কার কার হয়। মনে থাকবে, এটা কি হবে? এই উত্তরটা অনেকে বলছেন সীতারাম, কেউ বলেছেন গাভী বৃত্তান্ত। বিজ্ঞানের কোটা আছে, বিজ্ঞানের কোটা আছে, এখন আছে। একটু খেয়াল রাখেন, এখানে বলছে নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস নয়। গোরা, এটা কিন্তু একটা রাজনৈতিক উপন্যাস। গোরা কি? এই গোরা একটা রাজনৈতিক উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটা রাজনৈতিক উপন্যাস গোরা। তা গোরা কিন্তু একটা রাজনৈতিক উপন্যাস, এবং এই গোরা উপন্যাসটা রচয়িতা হলো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। আর সীতারাম, এটা একটা রাজনৈতিক উপন্যাস, এটা লিখছেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা একটা রাজনৈতিক উপন্যাস। পথের দাবি, এটা একটা রাজনৈতিক উপন্যাস, এই উপন্যাসটা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তা আমাদের শরৎ আঙ্কেল, এই আঙ্কেলে লিখেছেন কোনটা? পথের দাবি। পথের দাবি এটা একটা রাজনৈতিক উপন্যাস। সীতারাম, এটাও একটা রাজনৈতিক উপন্যাস, এটা লিখেছেন আমাদের বঙ্কিম আঙ্কেল। বঙ্কিম আঙ্কেল এটা লিখেছেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবার দেখেন আমাদের রবি ঠাকুর, তিনি কি করেছেন? তিনি বিখ্যাত গোরা, এইটা কি করেছেন তিনি? এই যে বিখ্যাত গোরা, এই বিখ্যাত উপন্যাসটা তিনি রাজনৈতিক উপন্যাস রচনা করেছেন। তা লিখে রাখেন, গোরা রাজনৈতিক উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, সীতারাম এই রাজনৈতিক উপন্যাসটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পথের দাবি এই বিখ্যাত রাজনৈতিক উপন্যাসটা রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর গাভী বৃত্তান্ত এটা রাজনৈতিক উপন্যাস না, এটা হলো আহমেদ সাফা রচিত একটা বিখ্যাত উপন্যাস। আহমেদ সাফা, আহমদ সাফা। গাভী বৃত্তান্তকার আহমেদ সাফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে কিন্তু এটা লেখা, আহমেদ সাফার একটা বিখ্যাত একটা উপন্যাস। কে ক্লিয়ার? এবার মনে হয় দুই একজন আপনারা পেরেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। অনেকে পেরেছেন, আবার অনেকে পারেন নাই। তো যারা পারেন না তারা লিখে রাখেন, কাজে দিবে। পরের প্রশ্নটা উত্তরটা আমরা চলে যাই একটু। দেখো, অনেকের পেটে ক্ষুধা লাগছে, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, অনেক নেট নাই, আজকের ক্লাসের অবস্থা অনেকেই খারাপ, এটা আমরা বুঝতে পেরেছি। তারপর যারা কষ্ট করে ক্লাস করতেছেন, আল্লাহ সবার মনের আশা যেন পূরণ করে, যাদের একটা চাকরি ব্যবস্থা যেন 2025 সালে হয়ে যায়। বিখ্যাত চরিত্র গহুর আলী কোন গল্পের? দেখো,
এই বিখ্যাত চরিত্রটা গহুর আলী, এটা হলো পথ জানা নাই গল্পটি, এটা আপনারা পারবেন না, এটা আমি জানি। এই বিখ্যাত চরিত্রটা গহুর আলী, এটা কোন গল্পের চরিত্রে? পথ জানা নাই। শামসুদ্দিন আবুল কালামের একটা বিখ্যাত একটা গল্প। শামসুদ্দিন, লিখে রাখো, শামসুদ্দিন আবুল কালাম, শামসুদ্দিন আবুল কালাম। এই শামসুদ্দিন আবুল কালামের একটা বিখ্যাত একটা গল্পের নাম পথ জানা নেই, এবং এই গল্পের একটা বিখ্যাত চরিত্র হলো গহুর আলী। ক্লিয়ার? আর সূর্যগ্রহণ বিখ্যাত একটা গল্প, এটা আমরা জানি, জহির রায়হানের একটা বিখ্যাত গল্প সূর্যগ্রহণ। এটা কার? জহির রায়হান। লিখে রাখেন, জহির রায়হান। এটা হলো, এটা কার? জহির রায়হান। এটা হলো একটা বিখ্যাত একটা গল্প সূর্যগ্রহণ, এটা রচিত জহির রায়হান। মনে থাকে জানো? মনে থাকে জানো? ক্লিয়ার? স্যার এত কিছু মনে রাখেন কেমনে? এটা কোনো কথা? বিজ্ঞানের দয়ায় যদি চাকরিটা হয়। হ্যাঁ, আবার দেখেন, আচ্ছা, নয়নচারা গল্পটা রচয়িত হলো সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত একটা গল্প। সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ ওয়ালিউল্লাহ একটা বিখ্যাত একটা গল্প হলো নয়নচারা। ঠিক আছে? এবার বলেন, আত্মজা একটি করবি গাছ, এটা কার? হাসান আজিজুল হকের একটা বিখ্যাত একটা গল্প, আত্মজা একটি করবি গাছ, হাসান আজিজুল হক, হাসান আজিজুল হক। দ্রুত লেখো। তাহলে এই দেখো, এখান থেকে কি কি শিখতে পারলাম আমরা, দেখো একটু ভাইয়ারা। আমরা ক্লাস আর বেশিক্ষণ না, আমাদের আর হয়তো 10 মিনিট ক্লাস নিব, একটু 10 মিনিট ওয়েট করেন, 10 মিনিট ক্লাস নেব, খেয়াল রাখেন। তাহলে বিখ্যাত চরিত্র গহুর আলী কোন গল্পের? এটা হলো পথ জানা নেই, পরীক্ষা আসতে পারে। পথ জানা নেই এই গল্পটি কার? শামসুদ্দিন আবুল কালাম, শামসুদ্দিন আবুল কালাম। যদি বলে সূর্যগ্রহণ, এই বিখ্যাত গল্পটি কার? জহির রায়হান। বাংলাদেশের শ্রেষ্ঠ কি বলা হয় চলচ্চিত্রকার? এই জহির রায়হান। আত্মজা একটি করবি গাছ, এই বিখ্যাত গল্পটি কার? এটা হলো হাসান আজিজুল হকের একটা বিখ্যাত গল্প। এবার নয়নচারা বিখ্যাত গল্পটি কার? সৈয়দ ওয়ালিউল্লাহর একটা বিখ্যাত গল্প নয়নচারা। লিখছেন? এগুলো জেনে কোনো কাজ আছে? কে কোনটা লিখছে এটা? ওরে ভাই, যদি পরীক্ষা দেন তাহলে বুঝতেন মজা কাকে বলে। এরপরে প্রশ্ন দেখি কে কে পারেন। মুসলিম রেনেসার কবি কে? এই প্রশ্নের উত্তরটা দেখেন, অনেকে এটা ভুল করেন। মুসলিম রেনেসার কবি কে? এইটা উত্তরটা আমি বলে দিচ্ছি। মুসলিম রেনেসার কবি ফরুক আহমেদ, কাজী নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, আর এখানে শেষে দেয়া আছে ক প্লাস গ। এই প্রশ্নটা উত্তরটাও কিন্তু আপনারা অনেকে কিন্তু ভুল দিচ্ছেন, আমি জানি। এইটা অনেকে কিন্তু ভুল দিয়েছেন, খেয়াল করেন। আপনারা অনেকেই জানেন মুসলিম রেনেসার কবি ফরুক আহমেদ। হ্যাঁ, এই মুসলিম রেনেসার কবি ফরুক আহমেদ, ইনিও, আর একজন আছে গোলাম মোস্তফা। বাংলা সাহিত্যে এই দুইজন কি বলা হয়? মুসলিম রেনেসার কবি। আজকে শিখে রাখেন, বাংলা সাহিত্যে মুসলিম রেনেসার কবি বলা হয় ফরুক আহমেদ এবং গোলাম মোস্তফাকে। সুতরাং উত্তরটা হবে ক প্লাস গ, উত্তরটা হবে ক প্লাস গ। এই গোলাম তাহলে এই যে মুসলিম রেনেসার কবিকে ফরুক আহমেদ, এটা উত্তর, আর গোলাম মোস্তফা, সুতরাং উত্তরটা ক প্লাস গ। পরের প্রশ্ন এখানে আছে, হার্ট ল্যাম্প এই ছোট গল্পটির রচয়িতাকে? হার্ট ল্যাম্প এই ছোট গল্পটির রচয়িতাকে? দেখেন এই গল্পটা, হার্ট ল্যাম্প এই ছোট গল্পটির রচয়িতাকে কেউ পারবেন? অনেকে পারবেন না। এটা কিন্তু আগামীকালও পরীক্ষা আসতে পারে, যে হার্ট ল্যাম্প এই ছোট গল্পটির রচয়িতা হলো কে আছে? বানু মুস্তাক। উত্তরটা হবে বানু মুস্তাক, উত্তরটা আমি বলে দিলাম, বানু মুস্তাক। এটার জন্য কিন্তু আন্তর্জাতিক বুকার পুরস্কার তিনি লাভ করেছেন। বিখ্যাত ভারতের লেখিকা এই বানু মুস্তাক, তিনি কিন্তু এই বছর 2025 সালে আন্তর্জাতিক বুকার সাহিত্য পুরস্কার লাভ করেন হার্ট ল্যাম্প ছোট গল্পের জন্য, হার্ট ল্যাম্প ছোট গল্পের জন্য। ক্লিয়ার? ওকে। তো বানু মুস্তাক, এটা কিন্তু একটা লেটেস্ট একটা প্রশ্ন, সবাই লিখে রাখেন, যে আসতে পারে কিন্তু আগামীকাল পরীক্ষায় 30-31 তারিখ পরীক্ষা ধরতে পারে, যে হাটলাম বিখ্যাত ছোট গল্পটি রচয়িতা হলো বানু মুস্তাক, এবং এটার জন্য কিন্তু তিনি 2025 আন্তর্জাতিক বুকার সাহিত্য পুরস্কার লাভ করেন। এরপরে প্রশ্নটা দেখো, এই প্রশ্নের উত্তরটা কে কে পারেন দেখি। জননী উপন্যাসটির রচয়িতাকে? জননী উপন্যাসটির রচয়িতাকে কে পারেন? জননী উপন্যাসটির রচয়িতাকে কে পারেন? বলেন, এই প্রশ্ন উত্তর কে কে পারেন দ্রুত বলেন। জননী উপন্যাসটির রচয়িতা কে?
দ্রুত বলো। আপনার অনেক দুষ্ট, আজকে আসলে খারাপই লাগতেছে। আসলে আজকে বাংলাদেশে অনেক অঞ্চলে বন্যায় প্লাবিত হয়ে গেছে। যারা গরিব অসহায় মানুষগুলো, তাদের গরু বাছুর নিয়ে অনেকে আশ্রয় কেন্দ্রে চলে গেছে। খুবই ট্রাজেডি। সবাই সবার জন্য দোয়া করে যেন পানি দ্রুত টেনে যায় এবং সূর্যের মুখ যেন আমরা দেখতে পাই। আচ্ছা দেখো, একজনের কয় তিশা মুস্তাক। ওরে ভাইয়া, এটা তিশা মুস্তাক না। আচ্ছা সাবরিনা তিনি বলছেন শওকত ওসমান প্লাস মানিক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, উত্তরটা সঠিক হয়েছে, খেয়াল করো। জননী উপন্যাসটি আমাদের শওকত ওসমান তিনিও কিন্তু লিখছেন এবং মানিক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু লিখছেন। সুতরাং সঠিক উত্তর ক প্লাস গ। উত্তরটা হবে ক প্লাস গ। কারণ এই জননী উপন্যাস নামে এই দুইজন রাইটার কিন্তু উপন্যাস লিখছেন বাংলা সাহিত্যে। শওকত ওসমানও লিখছেন, মানিক বন্দ্যোপাধ্যায়ও লিখছেন। সুতরাং উত্তরটা হবে ক প্লাস গ। ক প্লাস গ। ক্লিয়ার? এর পরের প্রশ্নটা দেখো। চমৎকার একটা ছোট্ট একটা প্রশ্ন দেখো। এই প্রশ্ন আমি অনেকবার কিন্তু আপনাদেরকে পড়িয়েছি। তো বলো, কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। এই যে কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, এই বিখ্যাত গানটির গীতিকার কে? আমরা অনেক কিন্তু এই গানটা কিন্তু শুনি, শুনতে ভালো লাগে, গানটা গাইতেও ভালো লাগে। তাহলে এবারে পরীক্ষায় ধরা হয়েছে কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। এরকম কিন্তু বিশেষ পরীক্ষায়, প্রাইমারি বা কখনো নিবন্ধন পরীক্ষায় এরকম গান থেকে একটা পরীক্ষায় প্রশ্ন কিন্তু দেয়। বিশেষ করে লালন শাহ এবং শাহ আব্দুল করিম এবং হাসন রাজা, কখনো বা ধরে শাহ আব্দুল করিম থেকে। তো এই যে শাহ আব্দুল করিম, হাসন রাজা এবং লালন শাহ, এই তিনজন বিখ্যাত যে ব্যক্তি আছে, তাদের গানগুলো কিন্তু ভালো করে পড়তে হবে এবং এই গানগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং ভাষা আন্দোলন ভিত্তিক গানগুলো আমাদের আয়ত্ত করতে হবে, কারণ ওই গানগুলোর গীতিকার এবং সুরকার কিন্তু ধরে। কখনো কিন্তু এরকম বলে যে এই যে গানটির গীতিকারকে, আবার কখনো বলে যে গানটির রচয়িতাকে। মাথায় গেঁথে রাখেন, গীতিকার এবং রচয়িতা সেম ব্যক্তি, আর সুরকার আলাদা ব্যক্তি। সুরকার আলাদা ব্যক্তি। লিখছেন শাহ আব্দুল করিম। হ্যাঁ, শাহ আব্দুল করিম এই বিখ্যাত গান কেন পিরিতি বাড়াইলারে বন্ধু, ছেড়ে যাইবা যদি। এই জন্য সবাইকে আমি একটা রিকোয়েস্ট করি, কারোর সাথে প্রেম করতে গেলে, কারো মন কেড়ে নিতে গেলে, আপনি মন নিবেন, অবশ্যই তার মন নিয়ে সিনেমিনে খেলবেন না বা কখনো তাকে ছেড়ে চলে যাবেন না, তাহলে কিন্তু বিপদ ঘটবে। এই জন্য কিন্তু কেন পিরিতি বাড়াইলারে বন্ধু, ছেড়ে যাইবা যদি। ছেড়ে যাওয়ার কোনো দরকার নাই, যাকে ভালো লাগবে তাকে জড়িয়ে ধরবেন। তা শাহ আব্দুল করিমের একটা বিখ্যাত গান আমরা শিখে গেলাম। এরপরে বিখ্যাত একটা প্রশ্ন আসছে, পিঁপড়ায় পাখাবারে মরিবার তরে কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। এই বিখ্যাত উক্তিটা আমরা দেখতে পাই মধ্যযুগের বাংলা সাহিত্যে চণ্ডীমঙ্গল কাব্যে। আর এই চণ্ডীমঙ্গল কাব্যের নায়ক থাকে কালকেতু। আর চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী কিন্তু দুই ভাগে বিভক্ত। একটা হলো ধনপতি সওদাগরের কাহিনী, আর হলো কালকেতুর কাহিনী। এই কালকেতুর কাহিনীর নায়ক হলো কালকেতু এবং তার নায়িকা ছিল কে? ফুল্লুরা। এই ফুল্লুরার একটা বিখ্যাত উক্তি, পিঁপড়ায় পাখা পারে মরিবার তরে কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। এই উক্তিটা কিন্তু তিনি করেছিলেন কালকেতুকে উপলক্ষ করে। কারণ কালকেতু যখন ওই গুইসাপ বা দেবী চণ্ডীকে যখন ধরে নিয়ে আসছিল, তখন কিন্তু বলেছিল, বউ তোমাকে আজকে একটা সারপ্রাইজ দিব। কিন্তু সারপ্রাইজটা কি তা তো বুঝতেই পারছিলেন যে সেখানে দেখলো 16 বছর বয়স্ক এক সুন্দরী নারী দাঁড়িয়ে আছে। তখন কিন্তু ফুল্লুরা তেলে বেগুনে জ্বলে উঠেছিল। সে মনে করেছে হয়তো এই কালকেতু তাকে বিয়ে করেই তাকে নিয়ে আসছে। তখন থেকে তাকে উত্তর এই বাক্যটা বলেছিল যে পিঁপড়ায় পাখাবারে মরিবার তরে কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। এই জন্য এই ফুল্লুরাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম প্রতিবাদী নারী চরিত্র। আর বাংলা সাহিত্যের প্রথম প্রতিবাদী পুরুষ চরিত্র বলা হয় চাঁদ সওদাগর, যিনি মনসামঙ্গল কাব্যের অন্যতম একটা বিখ্যাত চরিত্র। বণিক ব্যবসায়ী চাঁদ সওদাগর, তাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম প্রতিবাদী পুরুষ চরিত্র। আর বাংলা সাহিত্যের প্রথম প্রতিবাদী নারী চরিত্র যদি বলা হয়, সে হলো আমাদের ফুল্লুরা। ফুল্লুরা 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 ফুল্লুরা। ক্লিয়ার? ওকে, দেখো পরের প্রশ্নটা আমরা একটু দেখি। পরের প্রশ্ন দেখো। দেখো পোস্টের মানটা কেমনে তৈরি করছিলাম, চিন্তা করেন। বাংলা গদ্যের আতুরঘর বলা হয় কোন প্রতিষ্ঠানকে? এগুলো সব কেরিয়ার প্লাস বাংলা বইয়ের ভিতরে, এই সব প্রশ্নগুলাই কিন্তু করেছি আমি কেরিয়ার প্লাস বাংলা ভাষা সাহিত্য বইটা থেকে। এই বইটার ভিতরে এগুলো সব তথ্য আছে।
এইটা হলো বেসিক বই, ক্যারিয়ার প্লাস বাংলা ভাষা সাহিত্য, এটার ভিতরে সব তথ্যগুলা এগুলো দেয়া আছে। দ্রুত, একজনের কাছে ওটা গুইসাপটা সান্ডা, ওই সান্ডা গুইসাপ একই জিনিস। বাংলা গদ্যের আতুরঘর বলা হয় কোন প্রতিষ্ঠাতে? বাংলা একাডেমি, নাকি শ্রীরামপুর মিশন, নাকি ফোর্ট উইলিয়াম কলেজ, নাকি ইয়াং বেঙ্গল গোষ্ঠী? কোনটা বলতে পারবা? অনেকে বলছে শ্রীরামপুর মিশন। না, খেয়াল রাখো, বাংলা গদ্যের আতুরঘর বলা হয় ফোর্ট উইলিয়াম কলেজে। সঠিক উত্তর হবে ফোর্ট উইলিয়াম কলেজ। কেন? কারণ এই ফোর্ট উইলিয়াম কলেজ থেকেই কিন্তু পাঠ্যপুস্তক করার জন্য মোট 14টা বাংলা বই প্রকাশ পেয়েছিল গদ্যের জন্য। এই জন্য বাংলা সাহিত্যের গদ্যের আতুরঘর যদি বলা হয়, উত্তরটা হবে ফোর্ট উইলিয়াম কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ। ক্লিয়ার সবাই? ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো, নিচের কোনটি প্রবন্ধ, নিচের কোনটি প্রবন্ধ? দেখো, এই প্রশ্নের উত্তরটাও অনেকে পারবেন না, কারণ প্রশ্নটা অনেক কঠিন ছিল। দেখো, বিবাহ বিভ্রাট, এটা হলো অমৃতলাল বসু। বিবাহ বিভ্রাট একটা নাটক। এই বিবাহ বিভ্রাট এটা কিন্তু একটা বিখ্যাত একটা নাটক। এই বিবাহ বিভ্রাট নাটকটা লিখছেন অমৃতলাল বসু। অমৃতলাল বসু। তো অমৃতলাল বসুর একটা বিখ্যাত নাটক হলো বিবাহ বিভ্রাট। এবার সেরাতার তুলসী লাহিড়ী, এটা একটা বিখ্যাত একটা নাটক। এই নাটকটা লিখেছেন তুলসী লাহিড়ী। তুলসী লাহিড়ী। তা তুলসী লাহিড়ীর একটা বিখ্যাত একটা নাটক হলো সেরাতা। এবার দেখো, সীমান্তের চিঠি, এটা একটা বিখ্যাত ভ্রমণ কাহিনী। এটা বিখ্যাত একটা ভ্রমণ কাহিনী। তা এই সীমান্তের চিঠি বিখ্যাত ভ্রমণ কাহিনীটি লিখেছেন কে? সীমান্তের চিঠি ইব্রাহিম খলিল। এটা লিখেছেন ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল। তাহলে এখানে প্রশ্ন বলছে নিচের কোনটি প্রবন্ধ? সেটা হলো নারী নিগ্রহ। এটা প্রবন্ধ। তো এই প্রবন্ধটা লিখছে কে? আল মাহমুদ। আল মাহমুদ। এই আল মাহমুদের একটা বিখ্যাত প্রবন্ধ হলো নারী নিগ্রহ। তাহলে এই সীমান্তের চিঠি, এই ভ্রমণ কাহিনীটা কে লিখছেন? ইব্রাহিম খলিল। বিবাহ বিভ্রাট নাটকটি কে লিখেছেন? অমৃতলাল বসু। সেরাতা নাটকটি কে লিখেছেন? তুলসী লাহিড়ী। কি মনে থাকবে? মোহাম্মদ আলমগীর লিখছেন বিউটিফুল লাইফ। সেরা তার না, সেরা তার, সেরা তার। আচ্ছা, এবার একটু বলেন প্রশ্ন কেমন ছিল? আমাদের এই মডেল টেস্টের প্রশ্নগুলোর মান কেমন ছিল একটু বলেন। এটা কিন্তু আমাদের 47তম বিসিএস কোর্সে যারা ভর্তি আছেন তারা এটাতে কিন্তু মডেল টেস্ট দিলেন। তাদের 200 নম্বরের মডেল টেস্টের প্রশ্ন ছিল এটা। অনেক হার্ড স্যার না? বিসিএস প্রশ্ন কিন্তু এরকমই করে। দেখবেন বিসিএস প্রশ্ন 35টা বিসিএস প্রশ্নের ভিতরে 15টা পারাই খুব কঠিন, 20 নম্বর পাওয়াই কঠিন। কারণ এই স্টাইলের প্রশ্নই কিন্তু বিসিএস পরীক্ষা করে। বিসিএস এর প্রশ্ন যদি আমরা বিসিএস স্টাইলে না করি তাহলে তো সেটা হবে না। আচ্ছা দেখি এই প্রশ্নের উত্তরটা কে কে পারেন। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র? দ্রুত বলেন। আমাদের আর বাংলা প্রশ্ন আছে মাত্র 2টা, 34 35, আর 2টা আছে মাত্র। এবারে ক্লাসটা আমরা শেষ করব। বলেন। এটা হলো স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন। এই ধরনের কোশ্চেন যদি করা হয় তাহলে স্টুডেন্টরা বিসিএস পরীক্ষা কেন যে কোনো পরীক্ষা ভালো করবে। এখন থেকে প্রত্যেকটা চাকরি পরীক্ষার প্রশ্ন, আমাদের প্রাইমারি নিবন্ধন সব পরীক্ষার প্রশ্ন আমি করে দিব। আমাদের স্যার টিচার্স প্যানেল সব করে দিব। এবং এরকম স্ট্যান্ডার্ড মানে আপনারা কম নম্বর পান তারপরও ভালো, কম নম্বর পাবেন তারপরও ভালো। বেসিক সহজ সহজ প্রশ্ন করে লাভ আছে। সহজ প্রশ্ন পরীক্ষা সবাই পারে। ওই জাতীয় ফলের নাম কাঁঠাল সবাই পারে। এই জন্য সহজ প্রশ্ন পড়ে লাভ নাই। কঠিনটা যদি পরীক্ষা হলে পারেন তাহলে আপনার চাকরি হবে। আচ্ছা এটা কি স্যার আমি খুব কমেন্ট করেছি কিন্তু স্যার প্রত্যেকটা কমেন্টস আচ্ছা দেখি না, অসাধারণ কোশ্চেন ম্যান। আচ্ছা ভেরি গুড, কঠিন খুব স্যার। আচ্ছা এই প্রশ্ন দেখি সবাই বলেন। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র? স্টপ জেনোসাইড, এ স্টেট ইজ বর্ন, ডেডলাইন বাংলাদেশ, উপরে সবগুলো। উত্তর কোনটা হবে? আমাদের এই যে জাহাঙ্গীর সেলিম উত্তরটা সঠিক বলছেন। আব্দুল্লাহ আল মারুফ তিনি উত্তরটা সঠিক বলেছেন। বিনতে হাসান তিনি উত্তরটা সঠিক বলেছেন।
আমাদের সঠিক উত্তর হলো উপরের সবগুলো, উপরের সবগুলো। তাহলে নিচের কোনটি মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র? স্টপ জেনোসাইড, এটা হলো জহির রায়হানের একটা বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র। এই স্টেট ইজ বর্ন, এটাও জহির রায়হানের একটা বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র। এই স্টেট ইজ বর্ন এটাও কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র। কার? এটাও কিন্তু কার? জহির রায়হানের। আর ডেডলাইন বাংলাদেশ, গীতা মেহতা, এটা রচয়িতা গয়দিগের গীত, তয়কার্তা গীতা, ময়কার মেয়ে হ তয়কার, গীতা মেহতা ভারতের একজন বিখ্যাত পরিচালক, তিনি এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন। তাহলে এটাও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র, এটাও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র, এটাও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র। স্টপ জেনোসাইড, এটা হলো বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র। এটা রচনা করেছেন কে? জহির রায়হান। এই স্টেট ইজ বর্ন, এটাও কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক দ্বিতীয়, এটা হলো প্রথম, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক দ্বিতীয় কি প্রামাণ্যচিত্র, এটাও রচনা করেন জহির রায়হান। আর ডেডলাইন বাংলাদেশ, এটা কিন্তু গীতা মেহতা, ভারতের বিখ্যাত পরিচালক, তিনি কিন্তু এই ডেডলাইন বাংলাদেশ এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন। সুতরাং উত্তরটা হবে ঘ। ঘ। দেখছেন আপনারা অনেকেই পারলেন না, এই জন্য বলি ভাই বেসিক কোর্সে ভর্তি হন। বিসিএস 49তম বিসিএস, 48তম বিসিএস, 49, 50তম বিসিএস পরীক্ষা যারা দিবেন তারা বিসিএস কোর্সটা করে ফেল। মাত্র 4000 টাকা অনলাইন কোর্স ফি। আমাদের পড়াশোনা করার জন্য সকল বই আমরা আপনাদেরকে প্রোভাইড করব নতুন সিলেবাসের আলোকে, এবং আমাদের বেসিক ক্লাসগুলো স্যারদের করবেন। ইনশাল্লাহ বিসিএস পরীক্ষা অনেক অনেক ভালো করবেন, অনেক অনেক ভালো করবেন। এবার দেখো বাকি ক্লাসগুলো অন্য স্যাররা সলভ করে দিবে, এরকম আমরা প্রত্যেকটা মডেল টেস্টের ক্লাস আমরা সলভ করাবো। বাকি ক্লাসগুলো বা ম্যাথ স্যাররা ম্যাথ ক্লাসটা সলভ করাই দিবে, অন্য ইংরেজি স্যাররা সলভ করে, অন্য প্রশ্নগুলো সবাই সলভ করে দিবে ব্যাখ্যা সহ। এরকম যদি আমরা বিসিএস পড়তে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের বিসিএস কেউ আটকাতে পারবে না। আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্য কোনটি? এটা আমরা সবাই মোটামুটি পারি, কারণ অনেকবার আসছে। এখানে প্রশ্ন ভালো করে পড়বেন, তারপর উত্তর করবেন। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য, উত্তরটা হলো পদ্মিনী উপাখ্যান। গুড। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য পদ্মিনী উপাখ্যান, এটা হলো রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। লিখেছেন কে? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত। তা আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য হলো পদ্মিনী উপাখ্যান, এটা লিখেছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। আর বাংলা সাহিত্যের প্রথম কাব্য যদি বলা হয় এটা হলো চর্যাপদ। এটা হলো চর্যাপদ কি প্রাচীন যুগের সাহিত্যের একমাত্র নির্দেশন হলো চর্যাপদ। আর আধুনিক বাংলা সাহিত্য যদি বলে উত্তর হলো পদ্মিনী উপাখ্যান। আর প্রাচীন যুগের প্রাচীন যেখানে যদি আধুনিক বাদ দিয়ে প্রাচীন দিত, যে প্রাচীন কালের বাংলা সাহিত্যের প্রথম কাব্য কোনটি, তাহলে কিন্তু চর্যাপদ। কারণ প্রাচীন যুগের প্রথম নিদর্শন চর্যাপদ, আর মধ্যযুগের প্রথম কাব্য কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, আর পদ্মাবতী তো এটা তো মধ্যযুগের একটা কাব্য, আলাওলের অনুবাদ কাব্য। সুতরাং এটা হবে আধুনিক যুগের প্রথম বাংলা সাহিত্যের কাব্য পদ্মিনী উপাখ্যান, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। ক্লিয়ার? এটা পরে প্রশ্ন দেখো, মাইকেল মধুসূদন দত্ত মোট কতটি ভাষা জানতেন? এই মাইকেল মধুসূদন দত্ত মোট আমাদের 12টা ভাষা জানতেন। কয়টা? উনি 12টা ভাষায় দক্ষ ছিলেন। মাইকেল মধুসূদন দত্ত মোট 12টা ভাষায় দক্ষ ছিলেন। এই ছিল আমাদের আজকের বাংলা প্রশ্ন সলভ। এখানে সকল প্রশ্নগুলাই কিন্তু এখানে আছে, একদম 200 প্রশ্ন কিন্তু এখানে একদম দেয়া আছে মডেল টেস্টের। এটা ছিল আমাদের বিসিএস প্রশ্ন, এটা ছিল আমাদের বিসিএস 200 নম্বরে আমাদের একটা বিসিএস প্রশ্ন ছিল আজকে। তা পোস্টের মান কেমন ছিল একটু কমেন্টের মাধ্যমে আজকে জানান। আমাদের পোস্টের মানটা কেমন ছিল একটু কমেন্টের মাধ্যমে জানান। আর ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানান। স্যার কিভাবে এত মুখস্থ করছেন? আপনার স্টাডি লাইফটা যদি শেয়ার করতেন একদিন। ওরে মনু, তোমাকে স্টাডি লাইফ শেয়ার করুম একদিন। আচ্ছা হলো এটা। এত ক্লাসটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাও। আর আমাদের বিসিএস 48তম বিসিএস 48 শুধু ডাক্তারদের জন্য। এটা আমরা 48তমটা শুধু আমরা আপনাদেরকে মডেল টেস্ট, যারা ডাক্তার আছেন তাদেরকে আমরা 48তম বিসিএসটা শুধু তাদেরকে আমরা মডেল টেস্ট নিব তাদেরকে, এবং শর্ট কোর্স আমরা রান করব কিনা আগামীকাল ডিসিশন নিব। তাহলে আমরা 49তম বিসিএস নিয়ে কথা বলি। যারা 49তম, কারণ 48তম বিসিএস এর সময় মাত্র 1 মাস সময় পাবেন, 1 মাস 10 দিন 12 দিন সময় পাবেন। তা দিয়া আর কি শিখবেন এখন?
তারপর দেখি আমরা শর্ট কোর্স রান করলে আগামীকাল যারা 49তম বিসিএস যারা দিবেন, 49তম বিসিএস, এই 49তম বিসিএস কোর্স, এটা একদম ফাউন্ডেশন কোর্স, একদম জিরো থেকে আপনাদেরকে শেখানো হবে। আর এই ফাউন্ডেশন কোর্সটা আমরা কোর্স ফি রেখেছি অফলাইনে অনলি 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। আর এটা হলো অফলাইন, যারা অফলাইনে ভর্তি হবে সারা বাংলাদেশে আমাদের সকল শাখায় অফলাইনে ভর্তি হতে পারবেন। আর এটা অনলাইন আমরা রেখেছি অনলি 4,000 টাকা। এটা হলো অনলাইন, এবং প্রত্যেকটা কোর্সের সাথে আমাদের নতুন সিলেবাস, 49তম সিলেবাসের নতুন বই প্রোভাইড করা হবে। 49 নতুন সিলেবাসের আলোকে, 49তম নতুন সিলেবাসের আলোকে আপনাদের নতুন বই প্রোভাইড করা হবে। বই নতুন নতুন সিলেবাসের বই প্রদান করা হবে, কিন্তু প্রত্যেকটাই প্রদান করা হবে। এই টাকার ভিতরে আর কোন টাকা দিতে হবে না। আর সকাল এই 10,000 টাকা অফলাইনে ভর্তি হলে আপনি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের মিরপুর 10 শাখার লাইব্রেরি ব্যবহার করতে পারবেন, এবং আমাদের সাথে সরাসরি অফলাইনে ক্লাস করতে পারবেন, এবং এর সাথে এক্সাম ব্যাচ একদম ফ্রি। আমাদের এক্সাম ব্যাচ যে আছে, এই এক্সাম ব্যাচ একদম, এক্সাম ব্যাচটা আপনারা ফ্রি পাবেন, সাথে অনলাইনটাও ফ্রি পাবেন। 10,000 টাকায় কোর্সে ভর্তি হলে আপনি অনলাইনটাও কি পাবেন? একদম ফ্রি পাবেন। 10,000 টাকা কোর্সে ভর্তি হলে অনলাইনটাও ফ্রি পাবেন। আর শুধু যেখানে আমাদের শাখাগুলো নেই ওই সমস্ত জায়গার যারা স্টুডেন্ট আছেন, যারা ব্যস্ত থাকেন, যারা অনলাইনে কোর্সটা করতে চান, তারা মাত্র 4,000 টাকায় এই বিসিএস কোর্সটা করতে পারবেন। একদম টোটাল 10টা সাবজেক্টের কিন্তু ক্লাসগুলো হবে, আমাদের বেসিক ক্লাস হবে, এখানে কোনো এমসিকিউ সলভ হয় না, বিসিএস ক্লাসের সম্পূর্ণ বেসিক ক্লাস হবে। তা যারা এই কোর্সের ভর্তির জন্য ইন্টারেস্টেড যারা আছেন, তারা অবশ্যই আমাদের হটলাইন নাম্বারগুলোতে কল দিবেন। আমাদের হটলাইন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি লিখে দিচ্ছি 0190151950 0190151950। এই নাম্বারে, হটলাইন নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন। ক্লিয়ার সবাই? শুধু ডক্টর নাকি মেডিকেলে যে কোনো ডিপার্টমেন্টে পরীক্ষা দেওয়া যাবে, যেমন মেডিকেল টেকনোলজি না, এখানে শুধু ডাক্তার। ভালো করে এটা পড়বেন, আগামীকাল এটার উপর একটা সেমিনার আছে, ভালো করে পড়বেন। তারপর যারা ডাক্তার মেডিকেল কলেজ থেকে যারা পড়াশোনা করছেন তারা এটা অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা ডেন্টিস্ট আছে, ডেন্টাল কলেজ থেকে যারা পড়াশোনা করেছেন, তারা এই বিসিএস এ অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। ক্লিয়ার? যারা 48-এ ভর্তি আছেন তাদের কি হবে? তারা 49-এ চলে যাবেন। যারা 48 বিসিএস এ ভর্তি আছেন তাদের ট্রান্সফার করে 49 বিসিএস এ ট্রান্সফার করা হবে, টেনশন নিয়েন না। ক্লিয়ার? পিডি প্রিয়াঙ্কা স্যার, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ। যাই হোক, আজকে অনেক বৃষ্টি, রিমঝিম বৃষ্টি আছে বাহিরে, অনেক এলাকা প্লাবিত হয়েছে। এই বৃষ্টি উপভোগ করেও লাভ নেই আসলে। সবার জন্য সবাই আমরা দোয়া করি যেন দ্রুত পানি যেন নেমে যায়, এবং মানুষ যাতে তাদের নিজ আশ্রয়স্থলে খুব দ্রুত যেতে পারে। ওকে, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যারা আমার ক্লাসটা করলেন, এবং এটা ছিল আমাদের একটা মডেল টেস্টের একটা প্রশ্ন। গত পরশুদিন এই মডেল টেস্ট পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে আমাদের সারা বাংলাদেশের একযোগে সকল অফলাইন শাখায়। এই মডেল টেস্টগুলো কিন্তু অনুষ্ঠিত হয়েছে। আর আমাদের সারা বাংলাদেশের শাখাগুলো হলো কক্সবাজার, কিন্তু আমাদের শাখা আছে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, খুলনা দৌলতপুর, খুলনা রয়্যাল মোড়, ফরিদপুর, রাজবাড়ী, বরিশাল, পটুয়াখালী, এবং আমাদের হেড অফিস কিন্তু আমাদের মিরপুর 10 ফলপটি সামাদ ম্যানশন, 3য় তলা। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। জুবার ভাই দেখেন তো আজকে সর্বোচ্চ শেয়ারকারীকে, নামটা লিখে রাখেন, সর্বোচ্চ শেয়ারকারীর নামটা একটু লিখে রাখেন আজকে, কারণ আজকে সর্বোচ্চ শেয়ারকারী একটা কেরে প্লাস বই কিন্তু পাবে।